50তম বিসিএস প্রিলির ইংলিশ লিটারেচারের সর্বশেষ ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগে আমরা তোমাদের যে ক্লাসগুলো পড়াইছিলাম তার তুলনায় যদি বলি তাহলে পোস্ট মডার্ন একটু কঠিন বলবো এই জন্য কারণ পোস্ট মডার্নের রাইটার অনেক বেশি। তবে একটা সহজ ব্যাপার বলি, পোস্ট মডার্নের রাইটার অনেক বেশি হইলেও পোস্ট মডার্ন থেকে মেইনলি লাগবে রাইটারের নাম এবং শিল্পকর্ম, এর বাইরে গল্পটা খুব বেশি লাগবে না। তাহলে কঠিন বিষয় হচ্ছে রাইটার বেশি এখানের মধ্যে, আর সহজ বিষয় হচ্ছে পোস্ট মডার্নে তোমার মেইনলি লাগবে রাইটারের নাম এবং সে কি লিখছে, এইটুকুই। ওকে, দুটো জিনিস ইজি করে দিলাম। তো আজকে আমরা পোস্ট মডার্ন শুরু করার আগে গত ক্লাসে মডার্ন পিরিয়ডের কয়েকজন রাইটার, আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকজন রাইটার আমাদের বাকি ছিল, ওনাদেরকে আমরা একটু ওনাদের ব্যাপারে আলোচনা করি, তারপর আমরা পোস্ট মডার্নে ঢুকবো। তো চলো, গত ক্লাসে আমরা যার কথা বলে শুরু করছিলাম, আমরা হচ্ছে জেমস জয়েসের, যেটা শেষ করছিলাম স্ট্রিম অফ কনসাসনেস, এটা বলছিলাম যে জেমস জয়েস এই তত্ত্বটা। এখন এটা যিনি অনেক ভালোভাবে কাজে লাগাইছে তার মধ্যে একজন হচ্ছে ভার্জিনিয়া উলফ। উনি একজন ঔপন্যাসিক। ওনার বিখ্যাত গ্রন্থের মধ্যে তুমি একটা উপন্যাসের নাম মাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে মিসেস ড্যালোয়ে। মিসেস ড্যালোয়ে সবচেয়ে উল্লেখযোগ্য। তাহলে যে কোনো রাইটারের তুমি প্রথমে যেটা মনে রাখার ট্রাই করবা, মোস্ট প্রমিনেন্ট সাহিত্যকর্ম কোনটা, ওইটা আগে। এরপরে তুমি ধাপে ধাপে আরো দুই একটা মনে রাখতে পারলে তুমি ভালো। এখন আমরা যদি ভার্জিনিয়া উলফের আরো কয়েকটা সাহিত্যকর্ম যদি দেখি, মিসেস ড্যালোয়ের পাশাপাশি তুমি আরেকটা মনে রাখতে পারো, ওনার বায়োগ্রাফি হচ্ছে অরল্যান্ডো, এবং আরেকটা হচ্ছে টু দ্য লাইট হাউস। টু দ্য লাইট হাউস তুমি চাইলে এরকম ছন্দের মতো মনে রাখতে পারো যে লাইন, ড্যালোয়ে ও অরল্যান্ডো রাত দিন মানে নাইট অ্যান্ড ডে লাইট হাউসের একটি রুমে সময় পাস করে। তাহলে মিসেস ড্যালোয়ে, অরল্যান্ডো, নাইট অ্যান্ড ডে, টু দ্য লাইট হাউস এবং আ রুম অফ ওয়ান্স ওন। প্রথমত মনে রাখবো মিসেস ড্যালোয়ে, এটা প্রথমত এটা মনে রাখতে হবে। যেরকম কাজী নজরুল ইসলাম মনে মনে পড়লে তো মনে পড়ে যায় বিদ্রোহী কবিতাটা, এরকম প্রত্যেকটা তোমার রাইটারের কিছু মাস্টারপিস আছে। হ্যাঁ, এই মাস্টারপিসগুলো তোমার সবার আগে তোমার হচ্ছে মনে রাখা ট্রাই করতে, যদি ট্রাই করতে হবে। যেমন সোনালী কাবিন, যেমন বলা হয় তুমি চিন্তা আল মাহমুদ মানে সোনালী কাবিন, এরকম একটা ব্যাপার না? তো প্রত্যেকটা রাইটার এরকম। এরপরে তুমি মনে রাখবা ওনার বায়োগ্রাফি হচ্ছে অরল্যান্ডো, আর একটা উপন্যাস হচ্ছে টু দ্য লাইট হাউস। হ্যাঁ, একটা অ্যাসের বই আছে আ রুম অফ ওয়ান্স ওন। তাহলে অরল্যান্ডো হচ্ছে আত্মজীবনী, আর একটা উপন্যাস হচ্ছে টু দ্য লাইট হাউস। ওকে, প্রথমত মিসেস ড্যালোয়ে, এরপর হচ্ছে অরল্যান্ডো এবং টু দ্য লাইট হাউস, এই তিনটা মাস্ট আমাদের মনে রাখতে হবে। তো দেখো, মিসেস ড্যালোয়েতে এটার কাহিনীটা হচ্ছে তোমার, এটা আমাদের একদিনের ঘটনা এটা। হ্যাঁ, ওই যে তোমরা যে কিছু থ্রিলার এখন আসতেছে না, যে এক রাতের ঘটনা, তোমরা মহানগর নাটকটা অনেকে দেখছিলে তাই না, সিরিজ যদিও। এই যে এক রাতের ঘটনা দিয়ে সিরিজ হয়ে যাচ্ছে, তো এখানেও তোমার এই যে ঘটনা প্রবাহ মাত্র একদিনের ভিতরে কোথায় করছে, লন্ডন শহরে। তাহলে এটা মাথায় রাখো, এটার কাহিনীটা কোথায়, লন্ডন শহরে। তোমাদেরকে সিদ্ধার্থ কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে তোমাদেরকে চার্লস ডিকেন্স পড়ানো হয়েছে, সেখানে দেখছিল লন্ডন শহর, প্যারিস শহর, হ্যাঁ, কোন উপন্যাসের তোমার ঘটনাটা কোন কোন শহরে খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের যে ক্ল্যারিসা ড্যালোয়ে, ড্যালোয়ে সে সকালে বেরিয়েছে ফুল কিনতে। হ্যাঁ, ওর বাড়িতে পার্টি হবে। তাহলে আমরা একটা ক্যারেক্টার পেয়ে গেলাম, আমাদের হচ্ছে যে আমাদের নায়িকার নাম হচ্ছে ক্ল্যারিসা ড্যালোয়ে। ফুল কিনতে বেরিয়েছে কারণ ওর বাড়িতে পার্টি হবে। তো এখন হাঁটতে হাঁটতে ওর মনে অনেক চিন্তা আসছে, হ্যাঁ, পার্টিতে যাওয়ার আগে। তার তোমার হচ্ছে যে পুরনো বন্ধুর নাম ছিল পিটার ওয়ালস। হ্যাঁ, নাম ছিল পিটার ওয়ালস। আর তার হচ্ছে যে খুব হারানো প্রেম, যেটাকে বলি আমরা প্রথম প্রেম, তার সেলি সেটন। হ্যাঁ, সেলি, হ্যাঁ, এ ছিল তার পুরনো ভালোবাসা আর কি তার। তো ক্যারিসা ও বারবার নিজের মনের মধ্যে হচ্ছে যে প্রশ্ন করে যে সে কি আসলে আহ, এখন যাকে বিয়ে করছে, বিয়েটা করার তার কি ঠিক সিদ্ধান্ত ছিল, তার জীবনটা সঠিকভাবে কাটলো, নাকি যাদের সাথে প্রেম ছিল তাদেরকে বিয়ে করাটা তার ভালো হইতো। হ্যাঁ, তো এরকম সময় আরেকটা চরিত্র আসে ওখানে মধ্যে, নাম হলো সেপ্টিমাস। ওর নাম হলো সেপ্টিমাস। তো সেপ্টিমাস সে প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করতে গেছে এবং তার হচ্ছে যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তোমরা জানো যে কোনো যুদ্ধ বা যে কোনো বড় কোনো ঘটনার পরে যারা সার্ভাইভ করে যায় ওদের মধ্যে কিন্তু প্রচন্ড একটা তোমার ভয় কাজ করে, তোমার যেটাকে বলে পিটিএসডি। হ্যাঁ, অনেক রকম সিমটম থাকে, ওরা ভয় পায় যে কোনো কিছুতে। তো এই সেপ্টিমাস সে লন্ডনের রাস্তায় তোমার ঘুরতেছে। হ্যাঁ, এবং সে জীবনের হচ্ছে কোনো অর্থ খুঁজে পাচ্ছে না, সে যুদ্ধের পরে যেটা হয় সে আত্মহত্যা করছে। তো ক্ল্যারিসা আবার এই খবরটা পায় রাতের পার্টিতে, সেপ্টিমাস এখানের মধ্যে মারা গেছে। সেপ্টিমাসের সাথে তার কিন্তু কোনো দেখা হয় নাই। তো ক্ল্যারিসা এই যে ভাবনা ক্ল্যারিসার এখানের মধ্যে, যে আসলে জীবনের কোনো মিনিং কি আছে। হ্যাঁ, যে
এই যে মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে যে একটা গভীরভাবে তার যে ভাবনা, একদিনের মধ্যে এই পুরো ঘটনাগুলো ঘটে এই মিসেস ড্যালোয়ের উপন্যাসের মধ্যেই। আমরা এখানে আরেকটা আম, একজন রাইটার এখানের মধ্যে আমাদের গত ক্লাসে যাকে আমরা পড়ি নাই, তার নাম ছিল ডিএইচ লরেন্স। উনি একজন বড় রাইটার। হ্যাঁ, তো আমাদের এই ডিএইচ লরেন্সের আমরা এখানে তার উপন্যাসগুলো অতিমাত্রায় রোমান্টিক এবং কিছুটা ইরোটিকও বটে। হ্যাঁ, আই থিঙ্ক তোমরা ইরোটিকের মানি তোমরা জানো। তো এখানে তুমি তার নামটা যদি মাথায় রাখতে পারো যে ডিএইচ লরেন্স, লরেন্সের উপন্যাসগুলো মোটামুটি মাথায় থাকবে। হ্যাঁ, তাহলে উল্লেখযোগ্য কি কি আছে উপন্যাসের মধ্যে? লেডি চ্যাটারলিস লাভার, এটা আমরা পড়বো কাহিনীটা। মোটামুটি সবই তার রোমান্টিক, ভালোবাসা, ইরোটিজম এগুলো নিয়ে। তারপরে তোমার হচ্ছে যে দেখো লাভ নিয়ে কয়টা আছে: লেডি চ্যাটারলিস লাভার, উইমেন ইন লাভ, সানের লাভার্স। হ্যাঁ, দ্য রেইনবো এইটাও তো লাভের মতোই, কিন্তু এটা নিয়ে আমি আসলে বেশি বলবো না, বললে পরে তোমরা আবার পরে আমার বিরুদ্ধে ইয়ে করবো, আপনি এখানে রেইনবোর মানে শিখাইতেছেন কি জন্য। হ্যাঁ, তো এটা অনেক সময় গার্ডিয়ানরা বলে আপনি তো ক্লাসের মধ্যে আজে বাজে কথা বলেন অনেক সময়, এগুলো তো আপনি হচ্ছে যে বলাটা ঠিক না। হ্যাঁ, আপনি আপনাদের পিটুয়েতে আজে বাজে কথা বলেন, আপনার অশ্লীল কথা বলেন। তা আমি গার্ডিয়ানদেরকে একটা কথা বলি, আপনি দেখেন যে আমি আপনার ছেলে মেয়েকে নষ্ট করছি, এই বিষয়টা ঠিক না। আমি ক্লাসে এমন কোনো কথা বলি না যেটা ওরা হচ্ছে যে বুঝবে। যদি বুঝে যায় তাহলে আপনার ছেলে বা মেয়েটা আগে থেকে নষ্ট। হুম? আমার কোনো দোষ নাই এখানে আমাদের। তো যে যে বুঝবে সে আগে থেকে নষ্ট, এখানে আমার কোনো আসলে রোল নাই। আমাকে যদি কেউ অপবাদটা দেয় তোমাদের আব্বা মা যে আপনি আমার ছেলে মেয়েটা খারাপ করে ফেলছেন এখানে আপনার ক্লাস করতে এসে, আমি এই দায়িত্ব নিব না। আর আমি এমন কিছু বলি না যে তুমি বুঝবা। তাহলে এখানে আমরা লাভ দিয়ে তো 4টা পেয়ে গেছে, তাহলে তো মনে রাখতে অসুবিধা নেই, রাইট? ইজিলি মনে রাখ। তাহলে তুমি দেখবা প্রত্যেকটা রাইটারের তুমি মাথার মধ্যে ঢুকাবা এই রাইটারের তার জনরাটা কি। তার ডিএইচ লরেন্স তার জনরাটা কি? বেশিরভাগ সে রোমান্টিক জিনিস এবং ইরোটিক জিনিস লিখছে সে। তাহলে লেডি চ্যাটারলেস লাভার এটা মোটামুটি ইরোটিক, উমেন ইন লাভ, সানস অ্যান্ড লাভার্স এবং দ্য রেইনবো, 4টা তো হয়ে গেছে। এই যে এই ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো তোমার মেমোরি ফরমেশন হেল্প করবে। এক্সাম হলে যখন তুমি দেখবা নিচের কোনটা ডিএইচ লরেন্স লেখেন নাই, তখন তুমি এই লাইনগুলো দেখে বলবো আরফিন ভাই তো ক্লাসে বলছিল যে ডিএইচ লরেন্স সেই ইরোটিক জিনিস লিখতো, লাভ আলাগুলা ও লিখছে। অটোমেটিক তোমার এই কথাগুলো মনে পড়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন ক্লুর মাধ্যমে, সূত্রের মাধ্যমে এভাবে আমরা আস্তে আস্তে আমরা জিনিসগুলো মাথায় থাকবে। হ্যাঁ, এক একজনের এক এক রকম ভাবে মেমোরি ফর্ম হয় আর কি। তো তুমি নিজে এরকম তোমার ক্লু বের করা ট্রাই করবা যে কোনটার মধ্যে কি ক্লু দিয়ে তুমি মনে রাখবা। তো দেখো আমাদের এখানে উপন্যাসের কেন্দ্রে একটা ফ্যামিলি, তার নাম হচ্ছে যে আমাদের মোরেল ফ্যামিলি। তো মোরেল ফ্যামিলি দেখো কি অবস্থা এখানের মধ্যে: মিসেস গার্ট্রুড মোরেল, এই দেখো গার্ট্রুড মোরেল। হ্যাঁ, এবং তার স্বামী আছে এখানের মধ্যে ওয়াল্টার মোরেল, তাহলে এটার হাজব্যান্ড। হ্যাঁ, তাহলে এ হচ্ছে ওয়াইফ, এ হচ্ছে হাজব্যান্ড, আর ওরা স্পোজেস। তাহলে ওরা স্পোজ। এই যে দেখো এ আবার অ্যালকোহলিক, মানে অ্যালকোহল খাওয়ার ওর তোমার হচ্ছে যে স্বভাব আছে। হ্যাঁ, তো তার মানে সে একটা মোটামুটি অসভ্য, কিন্তু গার্টুন মোরেল সে মোটামুটি বেশ সভ্য। তবে তার মানে খুব বিচারা হলো এই ধরনের হাজবেন্ড পালে তো আসলে লাইফে আর কষ্টের আর কোনো দরকার নেই। তো যেহেতু হাজবেন্ডের আচরণে এসে হতাশ, তার সমস্ত আবেগ সে ঢেলে দেওয়ার উপরে এই পল মোরেল তার সন্তানের উপরে। হ্যাঁ, তো এই যে মা যে তার উপরে তোমার হচ্ছে যে এই যে এত আধিপত্য করে, হ্যাঁ, এটা তার নিজের ব্যক্তিগত সম্পর্কগুলোতে একটা হ্যাম্পার করে। এই জন্য আহ, এখানে তোমরা যারা হচ্ছে যে মেয়ে যারা আছো এখানে যারা জয়েন করছো, তোমার হাজবেন্ডের উপর যদি তোমার শাশুড়ি বেশি ছড়ি ঘুরাই, বেশি কন্ট্রোলে থাকে, তাহলে তোমার সংসার ভালো করে সুখর হবে না এখানের মধ্যে। হ্যাঁ, ঝামেলা হইতে পারে এখানের মধ্যে। মানে মোটামুটি তার নিজস্ব যদি কোনো মতামত না থাকে, যদি শাশুড়ির কথা মতো যদি চলে। হ্যাঁ, আবার তুমি নিজে যখন শাশুড়ি হয়ে যাবা তখন তুমি তোমার ছেলের উপরে একই রকম করতে চাইবে জিনিসটা। হ্যাঁ, মানে তুমি এখন যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছ, তুমি নিজে যখন শাশুড়ি হবা তখন দেখো তুমি ছেলের উপরে এরকম ছড়ি ঘুরাতে চাইতেছো। হ্যাঁ, ছেলেরা অবশ্যই এটার সাথে এইটা ইয়া করবে না, মানে এটার ফিলটা করবে ছেলের অন্যভাবে, যে তোমার বউ যদি তোমার শাশুড়ির কথা মতো বেশি চলে তাহলে তোমার লাইফ মিজারেবল হবে এখানের মধ্যে। তো আমি যেটা মনে করি যে বাপ মা কখনো তোমার তাদের সন্তানদের দাম্পত্য জীবনে খুব বেশি ইন্টারফেয়ার করা উচিত না। তারা তো আলাদা ইন্ডিভিজুয়াল, তারা তাদের মতো করে তাদের সংসার তারা গোছাবে তাদের মতো করে। বাপ মা যদি ইন্টারফেয়ার করে বেশি, তখন ছেলে বা মেয়ে দুজনের লাইফ মিজারেবল হতে বাধ্য। হ্যাঁ, কিন্তু আমাদের বাঙালি কালচারে এখানে যেহেতু ব্যক্তিগত স্বাধীনতার স্পেসটা কম, তো এই জন্য বাপা মনে করে যে তারা এগুলাতে মানে উচিত, তারা মনে করে যে এগুলো উচিত। তো এখানে আমাদের এই গার্টুন মোরেল অতিমাত্রায় পল মোরেলকে কন্ট্রোল করতে গিয়ে পল মোরেল লাইফ একদম হেল করে দিয়েছে। কি হয়েছে? পল মোরেল একটা মেয়ের সাথে তার হচ্ছে ভালোবাসা হয়েছে, মেয়ের নাম হচ্ছে মিরিয়াম। হ্যাঁ, তো মিরিয়াম খুবই আদর্শবাদী, ভালো খুবই। হ্যাঁ,
পলের সাথে সে প্রেম টেম হইতেছে, ভালোবাসা হচ্ছে এখানের মধ্যে। কিন্তু ওই যে পলের মাঝে তোমার তোমার এই যে গাট্টুর মধ্যে বেশি এখানে খবরদারি করতেছে, এই কারণে ওদের তোমার প্রেমটা এখানের মধ্যে ঠিক না। পরবর্তী আমাদের যে পল ভাই আরেকটা মেয়ে, তার নাম হলো ক্লারা, হ্যাঁ, তার লোকে প্রেম করে। কিন্তু এইখানেও তোমার হচ্ছে যে আমাদের গাট্টুর মোরেল সে ঝামেলা করে আর কি। তো অবশ্যই মিসেস মোরেল মারা যায়, পলের উপরে কন্ট্রোল করার কেউ থাকে না। পল যদিও তার মায়ের ছায়া থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এরপরও তার নিজের জীবনে কোনো স্থিরতা সে খুঁজে পায় না। তো এখানে লার্নিং হচ্ছে যে আসলে বাবা মা সন্তান যখন বড় হয়, তারা যখন বিয়ে শাদী করে, তাদের ব্যক্তিগত জীবনে খুব বেশি কন্ট্রোল করার চেষ্টা যদি করে, তাহলে সন্তানের লাইফ মিজারেবল হয়ে যায়। তো এখানে আমাদের গার্টেন মোরেলের এর অতিমাত্রা এই সংবেদনশীলতা পল মোরেলের লাইফটা হেল করে দিছে। এটা হলো কাহিনী, এটা হলো সানস অ্যান্ড লাভার্স এই উপন্যাসের কাহিনী। ওকে, মানে এখানে সানকে সান হচ্ছে আমাদের পল মোরেল, লাভার্সকে এই মিরিয়াম এবং ক্লারা হচ্ছে তার লাভার্স। তার ডিএস লরেন্সের বিখ্যাত গ্রন্থ আমরা এখানে সানস অ্যান্ড লাভার্সের সারসংক্ষেপ আমরা প্রথমে পড়ে ফেললাম। এখন আমরা একটু লেডি চ্যাটারলিস লাভারে দেখি। এইটা খুব ইরোটিক একটা জিনিস। এটা হচ্ছে যে এই যে মানুষের যে দৈহিক যে প্রেম, যেটাকে আমরা বলতেছি, এইটার কাহিনী নিয়ে। তো এখানে নায়িকার নাম হচ্ছে আমাদের এই যে তার নাম পুরো নাম হচ্ছে কনস্টান্স বা কনি চ্যাটার্লি। উনি যাকে বিয়ে করছে সে ভদ্রলোকের নাম হচ্ছে স্যার ক্লিফোর্ড চ্যাটার্লি। তো ক্লিফোর্ড ভাই সে যুদ্ধ করতে গেছে প্রথম বিশ্বযুদ্ধে, এরপরে সে আহত হয়ে গেছে। আহত হওয়ার পরে কোমরের নিচ থেকে সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। তো তোমরা জানো যে তোমার যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে মেরুদণ্ড যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন স্বাভাবিক দাম্পত্য জীবন চালানো একটু কঠিন হয়ে যায় আর কি। মানে বুঝতেছো তোমরা নিশ্চয়ই কি হয়। তো ক্লিফোর্ড সে কিন্তু যদিও সে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু সে খুব বুদ্ধিমান, হ্যাঁ, শিল্প সংস্কৃতির মানুষ, হ্যাঁ, সে খুবই মানে ঠান্ডা, হ্যাঁ। কিন্তু এখন কনি এটা আসলে সে কতদিন সহ্য করবে এটা। তো সেও তো তোমার একটা বায়োলজিক্যাল একটা ব্যাপার আছে। তো তো সে খুব একাকিত্ব ভালোবাসে, সে ভুগতে থাকে। তো তখন তাহলে দেখা হয় অলিভার নামক একটা লোকের সাথে, হ্যাঁ, যে ছিল চ্যাটার্লির যে ওদের যে এস্টেটের গেম কিপার ছিল, হ্যাঁ। তো অলিভার মেলোর্স ওর পুরো নাম। সে খুবই প্রাণবন্ত, হ্যাঁ, আবেগপ্রবণ খুবই। এই কনি আর মেলোর্সের মধ্যে যে একটা সম্পর্ক গড়ে ওঠে, মানে ওদের মধ্যে যখন ইয়ে হয়, এই অবৈধ বলে যে যখন সমাজে গণ্য হয়, বিশেষ করে সমাজ এটা খেপে যায় কেন, কারণ তোমার কনি তো সে খুব ধনী অভিজাত, তার জামাই ছিল এক সময় তোমার ধরো সেনাবাহিনীর লোক ছিল। আর অলিভার সে তো গরিব শ্রমজীবী। তো শেষ পর্যন্ত তোমার কনের সিদ্ধান্ত নেই যে অলিভার সাথেই সে তার নিজের ভবিষ্যৎ খুঁজে নেবে। এই জন্য সমাজ যত যা কিছু বলুক না কেন, সে সব কিছুই মেনে নেবে। তো এই কাহিনী নিয়ে মোটামুটি এটা একটা পরকীয়া কাহিনী। এটা নিয়ে লেডি চ্যাটার্লিস লাভার আর্ট ফিল্ম আর কি। আর্ট ফিল্ম, হ্যাঁ, আর্ট ফিল্ম তোমরা দেখবো কলকাতাতে যেগুলো তোমার পরে গিয়া ওগুলোর নাম দিচ্ছে আর্ট ফিল্ম, হ্যাঁ, যত আর্ট ফিল্ম সবগুলো মানে পরে গিয়া এটা একটা আর্ট ফিল্ম। আমি কি ভুল বললাম বেশি? আমি এরকমই দেখছি, দেখলাম আর্ট ফিল্ম যেগুলো সেগুলো মানে পরে গিয়া। যাই হোক, তো আমরা যখন 1798 সালে লিরিক্যাল বালাদ পাবলিশ করলাম, ওয়ার্ডসওয়ার্থ এবং তার দোস্ত এইচ.টি. কোলরিজকে, তারা দুজনে যখন লিরিক্যাল বালাদ পাবলিশ করলো, হয়ে গেল রোমান্টিক যুগের সূচনা। এই রোমান্টিক যুগটা কিন্তু তোমার 1832 সালে পুরোপুরি শেষ হয় নাই, নানাভাবে কিন্তু টিকে ছিল, হ্যাঁ, অনেক বছর এটা টিকে ছিল। 1914 সালে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? প্রথম বিশ্বযুদ্ধ। যখন মানুষ দেখলো এই যে মানুষ এত রোমান্টিকতা, এত প্রেম, এত ভালোবাসা, যুদ্ধ আসলে যুদ্ধের সামনে এগুলো সব মানে এক পলকে সব উড়ে যায়। মানুষ মানুষকে মারার জন্য কত টেকনোলজি, গ্যাস চেম্বার, বোমা, পারমাণবিক বোমা, কত প্রযুক্তি আবিষ্কার করছে মানুষ মানুষকে মারার জন্য। অন্য মানুষকে সে পৃথিবীতে থাকতে দিবে না। এই ঘটনার আমাদের টি.এস. এলিয়টকে গভীরভাবে নাড়া দিল, হ্যাঁ। উনি রচনা করলেন দ্য ওয়েস্টল্যান্ড। এই যে ওয়েস্টল্যান্ড আমাদের মধ্যে যে একটা শূন্যতা ক্রিয়েট করলো, এই যে হতাশা আমাদের মধ্যে, হ্যাঁ, এই যে আমরা প্রচলিত ঐতিহ্যের প্রতি আমরা যে বিশ্বাস হারাই ফেললাম আমরা, হ্যাঁ, জীবনের একটা নতুন ধরনের অর্থতা আমরা আসলে কোনো কিছু খুঁজে পেলাম না। এখানে ফেমাস যে লাইন, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এই যে কবি যে এই যে ক্রুয়েলটি চারিদিকে এত, কবির মনে যে এত শূন্যতা, এত হাহাকার, এটা থেকে আমরা নতুনতর একটা মহৎ আরো সাহিত্যের দিকে আমাদের সূচনা হইলো। ওয়েস্টার্নের থিমটা ছিল তোমার ডিসপেয়ার, ফ্র্যাগমেন্টেশন অফ মডার্ন লাইফ এবং স্পিরিচুয়াল ডেসোলেশন। তো এই ওয়েস্টার্ন থেকে আমাদের অনুপ্রাণিত ছিল এজরা পাউন্ড, এবং যে মূলত এলিয়টের এই শেপটাকে ফাইনাল ফর্মে দিতে সে হেল্প করছে। টি.এস. এলিয়টের আরেকটা কবিতা, এটা আমরা পড়ছিলাম আগে, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফরক। তো এখানে এই যে আলফ্রেড প্রুফরক, সে মধ্যবয়স্ক একজন মানুষ।
সে খুব ভীত, দ্বিধাগ্রস্ত, হ্যাঁ। সে কাউকে প্রপোজ দিতে পারে না, সে ভয় পায় যে কোনো মহিলাকে সে প্রস্তাব দিবে কিনা। না দিলে আবার একলা থাকার তো কোনো মানে নাই, আবার দিলে যদি রিজেকশন হয়ে যায়, এই অস্থিরতা এবং ভয় তার মনে বারবার ঘুরতে থাকে, হ্যাঁ। সে খুব ভীত সন্ত্রস্ত, সে মানুষ তাকে কেমন ভাবে দেখতেছে, তার টাক পরা মাথা বা চিকন হাত নিয়ে তাকে হাসাহাসি করতেছে, হ্যাঁ। এই কারণে সে কাউকে প্রপোজ করতে পারে না। শেষে সে বুঝতে পারে যে তার কোনো সাহস নাই, হ্যাঁ, সে জীবনে বড় সিদ্ধান্ত নিতে অক্ষম, এবং সে নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে করে, হ্যাঁ। আমাদের যে আলফ্রেড প্রুফক, সে বলে, হ্যাভ নোন দ্য ইভিনিংস, মর্নিংস, আফটারনুনস, আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুনস। সে জীবনকে কফির চামচে মেপেছে। তাহলে এই যে আমরা নতুন ধরনের একটা সাহিত্য, একটা কি দেখে শূন্যতা, একটা হাহাকার, এটার সাথে আমাদের পরিচয় করে দিলেন কি টি.এস. এলিয়ট। উনি থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভের জন্য বিখ্যাত। এই থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ জিনিসটা কি? তাহলে ওয়েস্টার্ন কবিতা যখন এই যে একটা বিরান ভূমিতে আমাদের ছেড়ে দিচ্ছে, আমরা তখন ফিল করতেছি কি যে একটা শূন্যতা কাজ করে আমাদের মধ্যে। এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট করে, সেখানে আমাদের যে ছেড়ে দেয়া, আমাদের মধ্যে যে একটা হাহাকার ক্রিয়েট করলো, এটা অবজেক্টিভ কোরিলেটিভ, যে আমরা ওইটার ল্যান্ডস্কেপটা দেখে আমাদের মনটা প্রভাবিত হয়। এবং এই ওয়েস্টার্ন কবিতাটার জন্য 1948 সালে উনি নোবেল প্রাইজ পান। ওনার একটা বিখ্যাত কবিতা দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, আর ওনার একটা নাটক মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এবং একটা বিখ্যাত পোয়েম আছে জেরন্টিয়ন। তাহলে অবজেক্টিভ কোরিলেটিভ জিনিসটা কি? যে এই যে কবিতা দুঃখ যন্ত্রণা অনুভব করতেছে আমাদের একটা ক্যারেক্টার, হ্যাঁ, কবি কি করতেছে? সে অনুভূতি সরাসরি বর্ণনা করতেছে না। আমরা বিভূতিভূষণের বই পড়লে কি মনে হচ্ছে? বিভূতিভূষণের বই পড়লে মনে হচ্ছে আমরা সেই একটা গ্রামে চলে গেছি আমরা, হ্যাঁ, সে অপূর্ব এবং দুর্গা মনে হয় আমাদের পাশে আছে মনে হয়, তাই না? তো ওদের আনন্দ আমাদের স্পর্শ করে, ওদের দুঃখ আমাদেরকে স্পর্শ করে। তো এই অবজেক্ট বা দৃশ্যগুলো যখন আমাদের দুঃখ বা একাকিত্বের অনুভূতির প্রতিফলন হিসেবে কাজ করে, দর্শক অনুভব করতে পারে যে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন। এটা অবজেক্টিভ কোরিলেটিভ। তাহলে এই ওয়েস্টার্ন তারা আসলে মানুষের যে হিউম্যান ডিসপেয়ার, যে হতাশা, ফিয়ার অফ ডেথ, হ্যাঁ, এটা প্রকাশ করে। আর মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এটা হচ্ছে নাটক, জেরন্টিয়ন হচ্ছে একটা কবিতা। এই জেরন্টিয়ন কবিতাটা এটা প্রথম পাবলিশ 1920 সালে, সাল মনে রাখার দরকার নেই। এখানে মূলত একজন এল্ডারলি ম্যান, তোমরা জানো জেরন যে ওয়ার্ডটা, জেরন মানে হচ্ছে বয়স্ক, হ্যাঁ, জেরন মানে বয়স্ক, জেরন্টোলজি মানে কি? বয়স্ককে নিয়ে যেখানে পড়াশোনা করা হয়। একজন এল্ডারলি ম্যান যে ড্রামাটিক মনোলগের মাধ্যমে যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের মধ্যে যে একটা হতাশা, হ্যাঁ, যে তার জীবনের বেশিরভাগ অংশ সে কাটাইছে কখন? 19বিংশ শতকে। প্রথম বিশ্বযুদ্ধের পরে তার মধ্যে যে হতাশা কাজ করলো, এই কাহিনী সে বর্ণনা করছে তার ড্রামাটিক মনোলগের মাধ্যমে। এটাই জেরন্টিয়ন কবিতাটা টি.এস. এলিয়টের। আসলে বরিস বরিস পাস্তারনাক, উনি নাম শুনে বুঝতে পারতেছ উনি একজন রাশিয়ান পোয়েট, নভেলিস্ট এবং লিটারি ট্রান্সলেটর। উনি নোবেল প্রাইজ পান সাহিত্যে ডক্টর জিভাগো এই উপন্যাসটার জন্য। তবে তখন যদি তোমার স্নায়ুযুদ্ধের সময়কাল চলতেছে, তখন আমেরিকার সাথে ওদের ঝামেলা, কমিউনিজম নিয়ে তোমার আমেরিকার মধ্যে একটা অস্বস্তি, হ্যাঁ। তো তখন রাশিয়া নিজেরা খুব প্রোটেক্টিভ হয়ে গেছিল, যে ওরা কমিউনিজম কোনো সমালোচনা করতে দিত না। এবং কেউ কিছু লিখলে ওরা মনে করতে স্টালিনের সমালোচনা মনে করতেছে, কমিউনিজমের সমালোচনা মনে করতেছে, হ্যাঁ। এইভাবে ওরা সবকিছু কন্ট্রোল করতে চাইতো রাশিয়ান সরকার। তো ওরা মনে করলো যে ডক্টর জিভাগোর মাধ্যমে যে সে রাশিয়ান বিপ্লবকে সে হচ্ছে যে ছোট করছে, হ্যাঁ করছে, হ্যাঁ। এই জন্য রাশিয়ান সরকার তাকে চাপ দিল যে নোবেল প্রাইজ নেওয়া যাবে না, হ্যাঁ। তো তখন উনি এই বাধ্য হয়ে নোবেল প্রাইজ, তখন ওনাকে অনেক থ্রেট দেওয়া হয়েছে, উনি নোবেল প্রাইজ শেষ পর্যন্ত উনি নেন নাই। তো বরিস পাস্তারনাক নোবেল প্রাইজ না নেওয়াদের মধ্যে একজন। তার সবচেয়ে বিখ্যাত যে উপন্যাস, সেটার নাম হচ্ছে ডক্টর জিভাগো। এই ডক্টর জিভাগো উপন্যাসের যে বিষয়বস্তু, এখানে নায়ক হল ইউরি একজন ডাক্তার এবং সে একজন কবি। তো এটার কাহিনীর প্রেক্ষাপট হলো রাশিয়ার বিপ্লব এবং তার পরবর্তী যে গৃহযুদ্ধ, এই স্টালিন যে বিশাল যে ধ্বংসযজ্ঞ চালায়, তো সেটা কাহিনী নিয়ে। তো ইউরি সে ম্যারিড হইলেও তার জীবনে প্রবেশ করে খুব সুন্দরী বুদ্ধিমতী মেয়ে, তার নাম হচ্ছে লরা অ্যান্ডিপোভা, মানে আর্ট ফিল্ম আর কি, এটা আর্ট ফিল্ম এখানের মধ্যে। তো লরার সাথে ইউরির একটা সম্পর্ক হয়ে যায় এবং ওরা জানে যে ওদের মধ্যে সমাজ এই মিলন মেনে নেবে না। এই যে যুদ্ধ, বিপ্লব, এই বিশৃঙ্খলা, এটার মধ্যে ওদের প্রেমটা একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে। তো ইউরি এবং লরা একে অপরকে ভালোবাসলে, একসাথে তারা থাকতে পারে না, পর ইউরি মারা যায় এবং লরাও নিখোঁজ হয়ে যায়। এটা কাহিনী নিয়ে ডক্টর জিভাগো, এবং এটার জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হলো। উনি সেটা গ্রহণ করতে পারে না, কারণ ওরা রাশিয়ান সরকার মনে করছে যে সে রাশিয়ান বিপ্লবকে সে ছোট করছে। পার্লেস বাক, উনি ছিলেন আমেরিকান রাইটার অ্যান্ড টিচার, নোবেল লরিয়েট। পার্লেস বাকের ওনার একটা নোবেল মনে রাখবা, সেটা হচ্ছে দ্য গুড আর্থ।
এ গুড আর্থ এই উপন্যাসের মধ্যে নায়কের নাম হচ্ছে ওয়াংলাং। সে দরিদ্র একজন চীনা কৃষক। তো এই ওয়াংলাং সে ওলান নামক একজন নারীকে সে বিয়ে করে। তো ওরা দুজনে অনেক অক্লান্ত পরিশ্রম করে ওরা আস্তে আস্তে ধনী হয়ে ওঠে। হ্যাঁ, তো মানুষ যখন ধনী হয়ে যায় আস্তে, তখন তার মধ্যে অহংকারের জন্ম হয়। হ্যাঁ, তখন সে আস্তে আস্তে তোমার এই যে উপপত্নী যেটাকে বলে কনকিউবাইন, হ্যাঁ, উপপত্নী রাখে এবং নিজের স্ত্রীকে অবহেলা করে। শেষ পর্যন্ত ওলান তোমার হচ্ছে যে মারা যায় এবং ওয়াংলাং বুঝতে পারে যে এটা তার জমি, যেখানে সে চাষবাস করছিল, যেটা যে ধনী হয়েছিল, এটা তার জীবনের আসল শক্তি। এখানে যে গল্পটা ফুটে ওঠে যে মানুষ যখন দারিদ্র থেকে উঠে আসে, তখন আবার যখন সম্পদ অর্জন করে, তখন তার মানবিক মূল্যবোধটা হারাতে থাকে। এই যে ওয়াংলাং এত গরিব ছিল, এক বাসে জাগিয়ে থাকতো তারা, কিন্তু যখন সে ধনী হয়ে গেল তখন কিন্তু সে উপপত্নী রাখতেছে, তার স্ত্রী ওলানকে সে অবহেলা করতেছে। তখন অনেকের মধ্যে মূল্যবোধের একটা পরিবর্তন ঘটে। এইটা হচ্ছে দ্য গুড আর্থ উপন্যাসের বিষয়বস্তু। এলডাস হাক্সলির দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড। তাহলে এখানে নামটা শুনে বুঝতে পারতেছো এটা কাহিনীটা কি। ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তার মানে এমন একটা ওয়ার্ল্ড যেটা খুব ব্রেভ এবং যেটা খুব নিউ। এটা একটা ডিস্টোপিয়ান সমাজ এখানে কল্পনা করছে। কেমন? এখানে মানুষজন তোমার প্রাকৃতিকভাবে জন্মায় না। হ্যাঁ, অসম্ভব একটা ব্যাপার। মানুষের জন্ম হয় ল্যাবরেটরিতে। হ্যাঁ, এবং জন্মের পর ওদের নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়। ওদের কেমন শ্রেণী? ওদের আলফা, বিটা, গামা, হ্যাঁ, তারপর এপসাইলন, এরকম বিভিন্ন গ্রুপে ওদেরকে জন্মের পরে ভাগ করে দেওয়া হয়। ওদের জীবন কঠোরভাবে নিয়ন্ত্রিত। হ্যাঁ, ওদের কোনো পরিবার নাই, ব্যক্তিগত ভালোবাসা নাই। হ্যাঁ, তো ওদেরকে একটা মাদক দেয়, মাদক নাম হলো সোমা। ওটা খাইয়ে ওদেরকে সবসময় খুশি রাখা হয়, মানে একটা রোবোটিক। হ্যাঁ, তো ওদেরকে ওই সোমা দিয়েই ওদেরকে তোমার হচ্ছে যে মোটামুটি ওইটা দিয়ে ওদেরকে কন্ট্রোল করা, ওদের ভোগ বিলাস যা কিছু আনন্দ সবকিছু ওটার মাধ্যমে তোমার হচ্ছে যে কন্ট্রোল করে রাখা হয়। তো মানে একটা ডিস্টোপিয়ান টাইপের একটা জিনিস আর কি। তো গল্পের যে আমাদের নায়ক তার নাম হচ্ছে বার্নার্ড। তো বার্নার্ড হলো আলফা। আলফা মানে হচ্ছে সে এই ভণ্ড এবং এই যে আর্টিফিশিয়ালি ওরা যে সুখী সমাজ, মানে এদের সোমা নামক মাদক দিয়ে খুশি করে রাখা হচ্ছে, এটা নিয়ে খুব অস্বস্তি সে বোধ করে। তখন ওখানে তোমার হচ্ছে যে আহ, জন নামক একজন ব্যক্তিকে সে হচ্ছে যে শহরে নিয়ে আসে। জন আবার কিন্তু প্রাকৃতিকভাবে জন্মাইছে। হ্যাঁ, সে প্রাকৃতিকভাবে সবকে চিনে, স্বাধীনতা চিনে, ধর্ম চিনে, সাহিত্য চিনে, শেক্সপিয়ারকে চিনে। তো জন মনে করে এই যে কৃত্রিম সমাজ এটা খুব ভয়ঙ্কর। সে দেখে যে সত্যিকার কোনো আবেগ নাই, ওদেরকে ওই সোমা নামক মাদক খাইয়া ওদেরকে আসলে খুশি করে রাখা হয়েছে, সবকিছু অনেক বেশি কৃত্রিম। তো এই সমাজে সে যে আশা পড়ছে, এখানে সে টিকতে পারে না এবং সে এখানে আত্মহত্যা করে। অ্যালডাস হাক্সলির এই ব্রেভ নিউ ওয়ার্ল্ডে সে আসলে যেটা বুঝাতে চাই, আমরা এখন এমন একটা সমাজে বাস করতেছি, এই সমাজের মধ্যে সবকিছুই অনেক বেশি কৃত্রিম। আমরা খুব কৃত্রিম ওইতে আমরা ভোগ বিলাসের মধ্যে মাতি আসছি, কৃত্রিম আনন্দ পাচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের জীবনে তোমার খুব প্রাকৃতিকভাবে আমাদের কোনো আনন্দ নাই। আমরা প্রাকৃতিকভাবে আমরা হচ্ছে যে যে স্বাধীনতা, ধর্ম, সাহিত্য, হ্যাঁ, এগুলো থেকে অনেক দূরে। সো আমাদের সবকিছু অনেক আর্টিফিশিয়াল। তো এই আর্টিফিশিয়াল সমাজের পরিণতিটা কি, এইটা আলডাস হাক্সলি ব্রেভ নিউ ওয়ার্ল্ডে ফুটে তোলা ট্রাই করছে। গুনার মিডল ওনার হচ্ছে দ্য এশিয়ান ড্রামা, একটা মনে রাখলে হবে, দ্য এশিয়ান ড্রামা। আসো আমরা আরেকজন নোবেল লরিয়েট সাহিত্যিকের নাম পড়বো, তার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। সাহিত্য নোবেল প্রাইজ পান। ওনার প্রথম উপন্যাস হলো দ্য সান অলসো রাইজেস। আরেকটা বিখ্যাত উপন্যাস হলো আ ফেয়ারওয়েল টু আর্মস। আর এই দুটোর বাইরে আরো দুটো উপন্যাস, ফর হুম দ্য বেল টলস এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তো তার মানে অন্য উপন্যাসগুলো তুমি যদি খেয়াল করো, এখানে আমরা দ্য সান অলসো রাইজেস এই উপন্যাসের সাথে, এই নামের সাথে আমরা মনে পুরাতন কিছু একটা পড়ছি, আমাদের মধ্যে কিছুটা কনফ্লিক্ট ক্রিয়েট করতেছে। দ্য সান অলসো রাইজেস এই টাইপের কোনো একটা নাম আমরা সামনে পড়ছি, কোথায় পড়ছে সেটা আমরা মনে করার ট্রাই করি, আমি সেখানের মধ্যে আসবো। এই নামের কাছাকাছি নামে মনে আমরা কোনো একটা কবিতা মনে পড়ছি, তাই না, দ্য সান রাইজিং নামে। তাহলে দ্য সান রাইজিং এটা জন ডানের একটা কবিতা, দ্য সান অলসো রাইজেস এটা আর্নেস্ট হেমিংওয়ের একটা নোভেল। তো দ্য সান অলসো রাইজেস নাম শুনে দেখতেছো, তাহলে এটা কাহিনীটা কি, যে নিশ্চয়ই এমন কোন একটা কিছু যে আমরা খুব বিশৃঙ্খল কোন একটা পরিস্থিতিতে নতুন করে আমরা কোনো একটা আশাবাদ ব্যক্ত করতেছি। কি হলো ঘটনা এখানে, প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপে যে বিশৃঙ্খল অবস্থা, তো সেখানে আমরা দেখব সেই প্রেক্ষাপটে আমাদের নায়ক জেক বার্নেস, উনি একজন আমেরিকান সাংবাদিক, উনি যুদ্ধে আহত হয়ে ওনার হচ্ছে যৌন ক্ষমতা হারিয়েছেন। তো ওনার সাথে যার প্রেম তার নাম হচ্ছে লেডি ব্রেট অ্যাশলে। সে খুব সুন্দরী কিন্তু সে সম্পর্কে স্থির না। তাদের জেক এবং তার ফ্রেন্ডরা বিল, রবার্ট এবং মাইক, ওরা প্যারিস থেকে স্পেনে যায়। ওখানে ওরা বুল ফাইটিং দেখবে, উৎসব অংশ নিবে, ওরা এখানে আমাদের ষাঁড়ের লড়াইটা দেখবে।
তো এই যে বন্ধু ওরা সেখানের মধ্যে যায় আমাদের সেখানে তারা তাদের এক বন্ধু সেখানের মধ্যে হচ্ছে যে আরেকজন প্রেমে জড়ায় পড়ে, যার প্রেমে জড়ায় পড়ে তাকে নিয়ে বন্ধুদের মধ্যে টানা পড়ে এবং দ্বন্দ্ব। তো আমাদের এই যে ব্রেট সে সেখানে বুঝতে পারে যে এই যে রোমেরোর সে প্রেমে পড়ছে, রোমেরো আসলে তার জন্য না, তার যে প্রথম যে প্রেমিকা ছিল জেক, এবং জেক কাছে সে ফিরে আসে। আবার জেক জানে যে ব্রেডকে সে ভালোবাসলেও তাদের একসঙ্গে থাকা সম্ভব না। এখানে আসলে দ্য সানস অফ রাইজেসের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের মধ্যে যে একটা বিশৃঙ্খল অবস্থা, মানুষের মধ্যে যে তোমার যে মোরালিটি ভেঙে পড়ছে, তরুণদের মধ্যে যে এখানে মোরালিটি ভেঙে পড়ছে, উনি এর মধ্যে উনি নতুন করে চিন্তা করছে ইউরোপের নতুন একটা পুনর্জন্ম উনি কল্পনা করতেছে যে ইউরোপের মধ্যে সে আগের অর্ডারটা আবার ফিরে আসবে। তাহলে এখানে তরুণদের মধ্যে ওরা বুল ফাইটিং দেখতে যাইতেছে, ওরা মদ খাইতেছে, ওরা ওরা যেখানে সেখানে যাচ্ছে। তো এই লাইফটা থেকে ইউরোপের নতুন একটা জীবনে পালাবদল কল্পনা করে ওনার আশাবাদ ব্যক্ত করে ওনার উপন্যাসটা সান অলসো রাইজেস। তাহলে এটা আমরা পড়তে গেলে আমাদের আগে যেটার সাথে কনফিউশন হতে পারে সেটা হচ্ছে জন ডানের একটা কবিতা দ্য সান রাইজিং, যেখানে উনি সূর্যকে অনেক বকাঝকা করছে যে সূর্য কথা শুনতেছে না, সে পর্দার ফাঁক দিয়ে এখন উকি দিচ্ছে, ওরা প্রেম করতেছে, ডিস্টার্ব করতেছে, এটা কাহিনী নিয়ে। আর এইখানে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের মধ্যে তরুণদের মধ্যে যে নৈতিক অবক্ষয়, এটা আর্নেস্ট হেমিংওয়ে কল্পনা করছে যে এটা নতুন করে একটা অর্ডার আবার ফিরে আসবে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দেখো নামের মধ্যে কিন্তু তুমি এটার বিষয়বস্তুটা বুঝতে পারবা। তাই একজন ওল্ড ম্যান সে সমুদ্রের সে মাছটা ধরতে যায়, এরকম কিছু একটা কি হলো এখানে, একজন বৃদ্ধ জেলে, তার নাম হলো সান্তিয়াগো। তো টানা 84 দিন সে মাছ ধরতে পারে নাই। সবাই ভাবে যে তুমি বুড়ো হয়ে গেছে, তোমার হচ্ছে যে ভাগ্য তোমার শেষ। হ্যাঁ, 85তম দিনে সান্তিয়াগো সে কিন্তু আশা ছাড়ে নাই, সে বিশাল একটা মার্লিন মাছ পায়। তো সে 3 দিন 3 রাত লড়াই করে বিশাল একটা হারপুন দিয়ে মাছটাকে ধরে। তো তীরে যখন আসে, তখন মাছটা নিয়ে যখন তীরে আসলো, হাঙরেরা মাছটা খাই ফেলছে, কঙ্কালটা আছে। সান্তিয়াগো কিন্তু খুব ক্লান্ত এবং সে ভেঙে পড়া শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। তা গ্রামের মানুষ দেখলো একটা মানুষ, এত বয়স্ক একটি মানুষ, তা আশা ছাড়ে নাই। এই যে আশায় বেঁচে থাকা, এই যে আশায় বসতি, এটা হচ্ছে এই উপন্যাসের বিষয়বস্তু দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তাহলে সান্তিয়াগো সে বুড়ো হয়ে গেল, সে কিন্তু এখনো আশায় আছে, তারা আবারও সুদিন ফিরে আসবে। ফেয়ারওয়েল টু আর্মস এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, মানে প্রথম বিশ্বযুদ্ধকে ফেয়ারওয়েল। তো এখানে আমাদের নায়ক হচ্ছে যে ফ্রেডরিক হেনরি, সে ছিল লেফটেন্যান্ট। তো ইতালির সেনাবাহিনীতে সে অ্যাম্বুলেন্স চালক হিসেবে সে কাজ করে। সে প্রেমে পড়ে ব্রিটিশ একজন নার্স ক্যাথরিনের প্রেমে পড়ে। তো প্রথমের দিকে একটু হালকা তোমার সালমানের স্বপ্নের মতো রোমান্স হইলো, আস্তে আস্তে তোমার ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। তো এদিকে প্রথম বিশ্বযুদ্ধ চলতে থাকে। তোমার আমাদের যে ফ্রেডরিক সে আহত হয়, ও ক্যাথরিন যে নার্স সে তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। হ্যাঁ, তো এই যে ধীরে ধীরে দুজনের মধ্যে যে প্রেম, একে অপরের মধ্যে শান্তি খুঁজে পাওয়া, পরে তারা যুদ্ধ থেকে পালায়, সুইজারল্যান্ডে যে আশ্রয় নেয়, এর মধ্যে ক্যাথরিন প্রেগনেন্ট হয়ে যায়। ওরা চিন্তা করে যে তারা অবশেষে তো যুদ্ধ মুদ্ধ সব শেষ, তারা হচ্ছে যে মনে হয় সুখী হইতে পারবে তারা। কিন্তু ট্রাজেডি ঘটে যায়, ক্যাথরিন সন্তান জন্ম দিতে গিয়ে ক্যাথরিন মারা যায় এবং সন্তানও কিন্তু বাঁচে না। তো ফ্রেডরিক দেখলো যে সে একা এবং অসহায়, যুদ্ধের মধ্যে তো তোমার একে তো যুদ্ধ, সে বিধ্বস্ত অবস্থায়, তার সন্তানের মা মারা গেল, সন্তান মারা গেল, সবকিছু হাতছাড়া হয়ে গেছে তার। এই যুদ্ধের কারণে তার জীবনের যে এই যে করুণ পরিণতি, তাইলে এটা কাহিনী নিয়ে ফেয়ারওয়েল টু আর্মস। এবং দ্য লাস্ট ওয়ান ফর হোম দ্য বেল টোলস। এই ফর হোম দ্য বেল টোলস একই নামে জন ডানের আরেকটা কবিতা আছে। জন ডানের সাথে বারবার আমাদের আর্নেস্ট হেমিংওয়ের কিন্তু গ্যাঞ্জাম লাগতেছে। তাহলে ফর হোম দ্য বেল টোলস এই নোবেলটা লিখছে কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে, বাট কবিতা যদি হয় তাহলে সেটা লিখছে আমাদের জন ডান। তাহলে আমরা কয়টা পড়লাম, আমরা আমরা হচ্ছে এখানের মধ্যে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম একটু যদি রিভিউ করে আসি। আমরা ক্লাসটা শুরু করছিলাম এখানে ভার্জিনিয়া উলফকে দিয়ে। ভার্জিনিয়া উলফের সবচেয়ে বিখ্যাত যেটা উপন্যাস সেটা হলো মিসেস ড্যালোয়ে। তারপরে হলো লাইট হাউস, এটা ছিল উপন্যাস। মিস ড্যালোয়েতে আমরা আমরা ড্যালোয়ে ক্ল্যারিসের কাহিনী নিয়ে আমরা হচ্ছে যে পড়লাম। এরপর ডিএস লরেন্স রোমান্টিক টাইপের সব উপন্যাস, এখানের মধ্যে আমরা দেখলাম এই উপন্যাসের নাম হলো সানস অ্যান্ড লাভার্স। তারপরে লেডি চ্যাটারলিস লাভার, এবং আরো দুটো লাভার আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে দ্য উইমেন ইন লাভ, একটা দ্য রেইনবো। তাহলে লাভ দিয়ে হচ্ছে আমরা 4টা পেয়ে গেছি। তারপর আমরা আসছি টিএস এলিয়টের কাছে, ওনার কাব্যের মধ্যে কোনটা কোনটা, দ্য ওয়েস্টল্যান্ড হচ্ছে বিখ্যাত। এরপরে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফরক, এই কবিতাটা পড়ছি আমরা। তারপর আমরা দেখলাম টিএস এলিয়ট, উনি থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভের জন্য বিখ্যাত ছিলেন এবং উনি নোবেল লরিয়েট। এর নাটক মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এবং একটা কবিতা জেরুন্টিয়ন। বরিস পাস্তার্নাক রাশিয়ান, নোবেল প্রাইজ পাইছিল কিন্তু নিতে পারেন নাই, ওনার উপন্যাস ডক্টর জিভাগো।
তাহলে ডক্টর নিয়ে আমরা একটা পড়ছিলাম ডক্টর ফাস্টাস, এটা কে ছিল? ক্রিস্টোফার মার্লো। আর একটা বললাম ডক্টর জিভাগো, এটাকে বরিস পাস্তারনাক। পার্লাসবাক আমেরিকান রাইটার, ওনার বললাম দ্য গুড আর্থ। এটা হচ্ছে একজন মানুষ যখন গরিব থেকে ধনী হয় তখন যে তার খাসলতের চেঞ্জ হয়ে যায়, তো সেটার কাহিনী নিয়ে দ্য গুড আর্থ। এরপরে ব্রেভ নিউ ওয়ার্ল্ড, অ্যাল্ডাস হাক্সলি। একটা কৃত্রিম একটা সমাজে আমরা বাস করতেছি সেটাই উপন্যাসের বিষয়বস্তু, ব্রেভ নিউ ওয়ার্ল্ড। গুডার মিডল, এশিয়ান ড্রামা, আর্নেস্ট হেমিংওয়ে। আমরা প্রথম উপন্যাস হলো দ্য সান অফ রাইজেস। এর প্রথম বিশ্বযুদ্ধে কীভাবে সৈনিকের জীবনে একটা মর্মান্তিক জীবন ঘটনা নিয়ে আসে সেটা হলো ফেয়ারওয়েল টু আর্মস। একটা বয়স্ক মানুষ, সে যে কোনোভাবেই পরাজয় স্বীকার করতেছে না জীবনের প্রতি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এবং ফর হোম দ্য বেল টোলস। তারপর আসো আমাদের খুবই প্রিয় একজন রাইটার, তার নাম হচ্ছে জর্জ ওরেল। আমি বলি যাদের নোবেল পড়ার মতো ধৈর্য কম কিন্তু জাস্ট মজা পাবে এরকম নোবেল পড়তে চাই, আমি প্রথম যে বইটা সাজেস্ট করি কাউকে সেটা অ্যানিম্যাল ফার্ম। আমি বলি অ্যানিম্যাল ফার্মটা একটু পড়তে, অ্যানিম্যাল ফার্ম পড়লে তুমি যে অনেক মজা পাবা। হ্যাঁ, তো জর্জ অরওয়েলের ওনার পুরো নাম হচ্ছে যে এরিক আর্থার ব্লেয়ার, তার মানে এটা হলো ওনার ফেক আইডি। উনি সাংবাদিক ছিলেন এবং উপন্যাসিক ছিলেন এবং উনি পুলিশ অফিসারও ছিলেন। এখানে উনি পুলিশ অফিসার হিসেবে কাজ করতেন ব্রিটিশ ভারতে। তো ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস সেগুলো অ্যানিম্যাল ফার্ম। একটা অ্যাসে আছে, সেটার নাম হলো শুটিং অ্যান এলিফেন্ট। অ্যানিম্যাল ফার্ম এটার মেইন যে কাহিনীটা, একটা খামারে সব পশু বিদ্রোহ করছে, ওরা মানুষের হাত থেকে, মানুষ মানে মিস্টার জোন্স খামারের মালিক, মানুষের হাত থেকে খামার ওরা উদ্ধার করবে। পশুরা বলে ওরা চায় ওরা সমানভাবে থাকবে, ওরা মানুষের আধিপত্য মেনে নেবে না এবং কোনো মানুষ ওদের অত্যাচার করতে পারবে না এবং কোনো পশু কোনো পশুর উপরে খবরদারি করতে পারবে না এবং কেউ কারোর উপর শাসন করতে পারবে না, ওরা সবাই সমান। প্রথমে তাদের নেতৃত্ব দেয় দুটো শুকর, শুকরের নাম হলো, একটা নাম হলো স্নোবল, একটার নাম হচ্ছে নেপোলিয়ন। তো শুকরেরা বলে ওরা একটা নীতি তৈরি করে, নীতি নাম বলে এনিমেলিজম। এই নীতি বলে সব পশু সমান, এখানে গাধা ঘোড়া শুকর সবাই সমান। হ্যাঁ, এই নীতি বলে পশুদেরকে তারা হচ্ছে যে ক্ষুব্ধ করে। তো ক্ষুব্ধ করে ওরা তো এখানের মধ্যে যে ঘোড়া, ওরা তো অনেক ইফোর্ট দেয়, গাদারা অনেক ইফোর্ট দেয়, সব অনেক ইফোর্ট দিয়া ওরা মানুষের হাত থেকে ওদের ফার্মটা খামারটাকে উদ্ধার করতে সক্ষম হয়। ধীরে ধীরে দেখা যায় নেপোলিয়ন সব ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এবং স্নোবলকে এখান থেকে তাড়ায় দেয় এবং কুকুর দিয়ে ভয় দেখায় অন্য সব পশুদের ওরা দমন করে। তো অন্য সব পশুরা যখন বলে যে তোমরা না বলছো সব পশু সমান, তখন তারা বলে হ্যাঁ সব পশু সমান কিন্তু কিছু পশু একটু বেশি সমান, আমরা যারা শুকর তারা একটু বেশি সমান। হ্যাঁ, আমরা একটু বেশি সমান। হ্যাঁ, তো শুকররা বিলাসিতা করে এবং ওরা সাধারণ পশুদেরকে ওরা হচ্ছে যে খাটায় মারে, ঘোড়াদেরকে ওরা হচ্ছে যে, ঘোড়া নাম হলো আস্তাবল। হ্যাঁ, তো ওরা হচ্ছে যে ঘোড়াদেরকে অনেক পরিশ্রম করায়, মানে খাটায় ওরা। দেখা যায় শুকররা আস্তে আস্তে মানুষের মতো হয়ে গেছে, মানুষ যেরকম তোমার খারাপ ওরাও মানুষের মতো হয়ে গেছে, মানুষের মতো ওরা দাঁড়ায় হাঁটে, দুই পায়ে হাঁটে। হ্যাঁ, মানুষের মতো দুই পায়ে হাঁটতে চেষ্টা করে ওরা, ওরা মানুষের মতো পোশাক পরে, মানুষের লোকে মদ খায়। তো অন্য পশুরা তখন দেখে যে শুকররা মানুষের সাথে আসলে কোনো পার্থক্য নাই। এই শুকররা তাদেরকে যে একটা নতুন জীবনের স্বপ্ন দেখাইছিল, হ্যাঁ তোমার সব মানুষ সমান, পরে দেখলো যে শুকুরগুলো আসলে মানুষের মতোই। তো এটা আসলে বাংলাদেশের সাথে রিলেট করতে পারো, যারা বলছে কোনো বৈষম্য থাকবে না, হ্যাঁ সব সমান হইতে হবে। তো এখন কেউ কেউ যদি বলে যে বৈষম্য রোধ করবো, তবে কারো কারো ক্ষেত্রে বৈষম্য একটু বেশি দূর করতে হবে আর কি। হ্যাঁ, তো কারো কারোর জন্য বৈষম্যটা বেশি দূর করা হয়েছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এখানে আসলে রাশিয়ান রেভলিউশনকে কটাক্ষ করা হয়েছে। মিস্টার জোন্স দ্বারা বোঝানো হয়েছে জার নিকোলাস টু। হ্যাঁ, স্নোবল দ্বারা বোঝানো হয়েছে ট্রটস্কিকে, স্টালিন হচ্ছে নেপোলিয়ন। ওই নেপোলিয়ন সব যে ক্ষমতা কুক্ষিগত এখানের মধ্যে করে ফেলে, এর স্টালিনকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আর অ্যানিমালিজম বলতে বোঝানো হয়েছে কমিউনিজমকে, কমিউনিজমকে প্রচন্ড এখানে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। অ্যানিমাল ফার্ম বিখ্যাত একটা উপন্যাস, তুমি যদি কখনো যদি উপন্যাস না পড়ো এই বইটা পড়তে পারো। বাংলা অনুবাদ পাওয়া যায়, বাংলা অনুবাদে পড়তে পারো, ছোট উপন্যাস, তুমি পড়তে বেশিক্ষণ লাগবে না, 2-3 ঘন্টা পড়ে ফেলতে পারো, খুবই মজা পাবা। অ্যানিমাল ফার্ম। জর্জ ওরেল আরেকটা উপন্যাস, তার নাম হচ্ছে 1984। তো এই উপন্যাসের মধ্যে কি হয়, এটা লেখছে 1949 সালে কিন্তু নাম দিয়েছে 1984। তার মানে উনি 1949 সালে বসে এমন একটা পৃথিবীর কথা কল্পনা করছে যেখানে বাক স্বাধীনতার কোনো স্থান নাই, মানুষের সব কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষণ করবে, সরকার নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, তো এমন একটা ডিস্টোপিয়ান রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র, রাষ্ট্র নাম হলো ওশেনিয়া। হ্যাঁ, রাষ্ট্র নাম হচ্ছে এখানের মধ্যে ওশেনিয়া। এই ওশেনিয়া রাষ্ট্রের একটা রহস্যময় শাসক, তার নাম হলো বিগ ব্রাদার। হ্যাঁ, নাম হচ্ছে
বিগ ব্রাদার, ওই বিগ ব্রাদার লাইন থেকে আসছে বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। মানে তুমি যেখানে যাও তোমার সব কর্মকাণ্ড, তোমার ফোন ট্র্যাক করবে, তুমি কই যাও সব কিছু তোমাকে ট্র্যাক করবে। হুম। এবং একটা যান্ত্রিক পর্দা আছে বাড়ির দেয়ালের মধ্যে, এর মাধ্যমে তুমি মানুষ কি কোথাও আগের মতো এটাও কিন্তু সে ওখানে অবজার্ভ করতে পারতেছে। সরকার সত্যকে বিকৃত করে এবং ইতিহাস মুছে দেয়, নতুন ইতিহাস লেখার সে ট্রাই করে। তো আমাদের নায়ক আছে এখানে, নায়কের নাম হলো তোমার উইনস্টন স্মিথ। সে কাজ করে ট্রুথ মিনিস্ট্রিতে। তার কাজ হলো পুরনো রেকর্ড বদলে দিয়ে সরকারের কথা সত্যি প্রমাণ করা। হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে আমাদের উইনস্টন আবার সে খুব বিদ্রোহী। এর মধ্যে তার সাথে পরিচয় হয় তোমার জুলিয়ার সাথে তার প্রেম হয় এখানের মধ্যে। তারা চিন্তা করে তারা দুজনেই তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা তারা স্বপ্ন দেখে, কিন্তু শীঘ্রই তারা থট পুলিশের কাছে ধরা পড়ে। থট পুলিশ মানে হচ্ছে কি চিন্তা করে এটাও কিন্তু বিগ ব্রাদার ধরে ফেলে। মানুষ কি চিন্তা করতেছে এটাও বিগ ব্রাদার ধরে ফেলতে পারে। তো উইনস্টনকে অনেক টর্চার করে, ওরে একদম শেষ করে দেওয়া হয়। এবং তোমার হচ্ছে যে জুলিয়া এখানের মধ্যে শেষ পর্যন্ত তোমার হচ্ছে যে ওরা তোমার হচ্ছে যে জুলিয়াকে বিশ্বাসঘাতকতা করে সে। হ্যাঁ, পুরোপুরি সরকারের হাতে আত্মসমর্পণ করে। ওর দেখে যে ওর কোনো ওয়ে নাই এখানের মধ্যে। হ্যাঁ, তো শেষ দৃশ্যটা মর্মান্তিক। উইনস্টন যে বিদ্রোহী ছিল এরকম, হ্যাঁ, এবং জুলিয়ার সাথে সে যে বিশ্বাসঘাতকতা করলো, সেই দেশে সে বুঝতে পারে সে বিগ ব্রাদারকে সে ভালোবাসে, বিগ ব্রাদার তাকে ওয়াচ করতেছে সে। তো এখানে আসলে বিগ ব্রাদার দ্বারা বোঝানো হয়েছে যে সরকার যেভাবে নজরদারি করতেছে সবকিছুতে গণমাধ্যমের উপরে, সেটা দ্বারা। তো পরবর্তীতে আমরা দেখলাম দুনিয়াতে এই জিনিসটা সত্য হয়েছে না, যে সরকাররা মানুষের উপরে এইভাবে কন্ট্রোল করতো। শুটিং ইন এলিফেন্ট, তো এখানে জর্জ ওরেল যখন এখানে পুলিশ অফিসার ছিল সেটার কাহিনী নিয়ে ওনার পোস্টিং ছিল তখন বার্মাতে। উনি ছিলেন একজন তখন তোমার হচ্ছে যে পুলিশ কর্মকর্তা। আপনি জানতে উনি পারেন যে বিপু গায়ে একটা হাতি, অনেক বড় একটা হাতি, সে তোমার হচ্ছে যে পাগল হয়ে গেছে এবং সব তোমার গ্রামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। লোকজন খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের যে অফিসারকে বলা হয় যে তুমি হাতিটাকে তোমাকে ঠেকাইতে হবে। তো আমাদের অফিসার আসে, দেখে যে হাতিটা শান্ত, সে একটু ক্ষতি করছে কিন্তু এখন সে শান্ত হয়ে গেছে। হাতিটা তো ঘাস খাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এবং ওর মনে আর কোনো কিছু নাই, হাতিটাকে তাড়া দিলে সে হচ্ছে তোমার সে চলে যাবে। তো রাইটার বলে সে চিন্তা করলো যে হাতিটাকে মেরে ফেলার কোনো দরকার নেই, এত বড় হাতি, ওকে জঙ্গলে ছেড়ে দিলে তো সে ওদিকে চলে যাবে। কিন্তু গ্রামের মানুষরা বলে না, ওকে মারতে হবে। হ্যাঁ, ওরে বলে মারতে হবে, কিন্তু সে বলে না, এটা তো আমি মারবো না এটাকে। কিন্তু মানুষ ওকে বাধ্য করে, তুমি বলে এটাকে তো মারতে হবে, আপনি কি পারতেছেন, আপনি এত ভীতু নাকি? এটা মানুষ অনেকভাবে ওকে বিব্রত করার ট্রাই করে। শেষ পর্যন্ত সে তার ইমেজ বজায় রাখার জন্য হাতিটাকে সে গুলি করে মেরে ফেলে। হ্যাঁ, তো হাতিটা অনেক কষ্ট পায়া মারা যায় এবং পরে ওই মব আইসা হাতিটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। তো এখানে রাইটার বলে যেটা, যে তার আসলে ব্যক্তিগত ইচ্ছা ছিল না, হাতির সাথে তার শত্রুতা নাই, শান্ত একটা হাতি, কিন্তু জনগণের যে প্রত্যাশা মেটানো সেই জন্য সে দায়িত্ব পালন করা লাগছে। এটা তার বোঝানো হয়েছে যে সেখানে চাকরি করতে আসা আসলে জনগণের দাস হয়ে গেছে। জনগণের মানে পপুলিস্ট চিন্তাটা এখানে তাকে মেনটেন করতে হয়েছে। তার নিজের ব্যক্তিগত নীতি নৈতিকতা এটা এখানে সে মেনটেন করতে পারে নাই। মানুষের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করছে এবং সে এলিফ্যান্টটাকে শুট করে দিচ্ছে। জা পল সার্ত্রে, উনি একজন ফ্রেঞ্চ ফিলোসফার, নোবেলিস্ট, লিটারারি ক্রিটিক এবং প্লেরাইট, যারা স্বেচ্ছায় নোবেল প্রাইজ বর্জন করছে তাদের মধ্যে হচ্ছে উনি একজন। তবে নোবেল প্রাইজ বর্জন করার পিছনে ওনার বড় কারণ যেটা, সেটা উনি নিজে কখনো কোনো আনুষ্ঠানিক কোনো পুরস্কার উনি গ্রহণ করেন নাই। হ্যাঁ, এবং তার অংশই উনি মনে করতেন যে আনুষ্ঠানিক কোনো পুরস্কার গ্রহণ করলে তখন ওই প্রতিষ্ঠানের হয়ে কথা বলতে হয়। যেরকম বাংলাদেশে বদরুদ্দিন উমর, উনি কিন্তু কোনো আনুষ্ঠানিক কোনো পুরস্কার কিন্তু গ্রহণ করেন নাই। বাংলাদেশ সরকার ওনাকে অনেক পুরস্কার দিলে উনি কিন্তু কোনো আনুষ্ঠানিক পুরস্কার নেন নাই। ওনারা মনে করেন যে আনুষ্ঠানিক পুরস্কার যদি নেওয়া হয় তাহলে কারো একজনের আসলে হয়ে কথা বলতে তাদের দাস হয়ে যাইতে হয় তাদের। এই জন্য জা পল সার্ত্রে উনি নোবেল প্রাইজ উনি অ্যাকসেপ্ট করেন নাই। ওনার আমরা দেখি যে ওনার সেই ফিলোসফিক্যাল বই কি আছে, দ্য রোড টু ফ্রিডম। দ্য রোড টু ফ্রিডমের সাথে তোমাদের মধ্যে যে কনফিউশন লাগবে সেটা হচ্ছে এটা একটা নোবেল, ফিলোসফিক্যাল নোবেল, দ্য রোড টু ফ্রিডম, জা পল সার্ত্রে। বার্টন রাসেলের এটা আগে পড়ে ফেলছিলাম, প্রপোজড রোডস টু ফ্রিডম। আর নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি আ লং ওয়াক টু ফ্রিডম। তার ফ্রিডম নিয়ে তিনটা। রোড টু ফ্রিডম এটা হচ্ছে জা পল সার্ত্রে, আর বার্টন রাসেল প্রপোজ করছিল প্রপোজ রোডস টু ফ্রিডম। আর নেলসন ম্যান্ডেলা ফ্রিডম পাওয়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, লং ওয়াক টু ফ্রিডম। এতক্ষণ যাদেরকে পড়লাম এর হচ্ছে আমাদের মডার্ন যুগ মোটামুটি শেষ। এখন আমরা পড়বো পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজম ব্যাপারটা হচ্ছে এটা একটা জনরা, এরকম না যে 1939 সালের পর লিখছে বলে সেগুলো শুধু পোস্ট মডার্নিজম।
এখন বসেও কেউ রোমান্টিক ঘরানার লেখা লিখতে পারে, এখন বসেও কেউ ক্লাসিক্যাল লেখা লিখতে পারে। এখন বসে যদি কেউ রোমান্টিক ঘরানার লেখা লিখে রোমান্টিক যুগে, তখন এটা রোমান্টিক লেখা হিসেবে গণ্য হবে, রোমান্টিক এজের লেখা হিসেবে গণ্য হবে। তাহলে পোস্ট মডার্নিজম বলতে 1939 সালের পরে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাহিত্যের জনরাতে যে একটা চেঞ্জ আসছে সেটা নিয়ে। কি চেঞ্জ আসছে এখানের মধ্যে? এখানে মাস মিডিয়ার একটা রাইজ এসছে, কনজিউমারিজম। এই যে তোমাকে বলতেছে আইফোন কোম্পানি যে প্রতি বছর একটা করে তুমি আইফোন কিনো, আইফোন 15, 16, তোমার দরকার নাই, তা বলে তুমি কিনো এখানের মধ্যে। তোমার যেটা প্রয়োজন নাই, তোমার যে পরিমাণ জামা কাপড় প্রয়োজন নাই, তোমার সেই পরিমাণ জামা কাপড় তোমাকে কেনাচ্ছে। তোমার যে পরিমাণ খাবার গ্রহণ করার প্রয়োজন নেই, বলতো ওই পরিমাণ হচ্ছে তোমার খাবার খাইতে হবে। তোমাকে সব বলতেছে শুধু সফল হইতে হবে লাইফে, সফল হইতে হবে, সফল, মোটিভেশনাল স্পিক, হ্যাঁ সফল হইতে হবে। কেন সফল হইতে হবে তোমাকে? সফলতা মানে কি? মানে তোমাকে টাকা পয়সা কামাই করতে হবে। কেন টাকা পয়সা কামাই করতে হবে? কারণ টাকা পয়সা কামাই করলে তুমি জিনিসপত্র বাই করতে পারো যেটা তোমার প্রয়োজন নাই। তোমার নর্মাল একটা ফোন হলে চলে, কিন্তু তোমাকে তুমি আইফোন কিনবে, তা প্রতি বছর একটা করে তোমাকে কিনতে হবে। এটাই কনজিউমারিজম। এই যে গ্লোবালাইজেশন কি বলতেছে? গ্লোবালাইজেশন বলতেছে তোমার বাজার উন্মুক্ত করে দাও, তোমার বাজারে এসে আমি জিনিসপাতি বেচবো। তোমাকে বলতেছে যে মেয়েদেরকে নর্মালি যদি বলে তোমার কাপড় চোপড় খুলে ফেলো, মেয়েরা খুলবে না। বলতে কাপড় খুললে আমরা তাকে বোল্ড বলবো। তাহলে মেয়েদের বললো তোমরা কাপড় খুললে তুমি বোল্ড। তাহলে এই যে একটু কাপড় খুললে বলে তুমি বোল্ড, যে সব কাপড় খুলে ফেলতে পারলে বলে তুমি বেশি সুপার বোল্ড। তাহলে মেয়েরা কাপড় চোপড় খুলে ফেলতেছে এখন, কয় আমি বোল্ড হতে হবে, তাহলে কাপড় খুললে বোল্ড। সুন্দর প্রতিযোগিতা আয়োজন করলো, কয় আসে সুন্দর প্রতিযোগিতা আয়োজন করো। পুরো জিনিসটা আসলে কি? পুরো জিনিসটা হলো কনজিউমারিজম। এটার পিছনে বিশাল ব্যবসা জড়িত। মেয়েদের বল হলে তুমি ফর্সা হইতে হলে তুমি ফর্সা হইতে, ফর্সা মানে সুন্দর, তাহলে তুমি ফেয়ার লাভলি কিনতে হবে, তুমি প্রচুর ফেয়ার লাভলি ইউজ করো, তুমি বোল্ড হো, ফেয়ার লাভলি ইউজ করো। এই যে পুরো জিনিসটা কি, এই যে মাস মিডিয়া আসা পুরো মানুষের যে তোমার যেটা আমরা নৈতিকতা বলতেছি, মানুষের মধ্যে যে তোমার চিন্তা ভাবনার যে একটা বিশাল চেঞ্জ নিয়ে আসলো, ডিজিটাল টেকনোলজি, অ্যাডভার্টাইজিং। এখন বোল্ডনেস ভাবা হচ্ছে তুমি কত কাপড় কম পরবা, সেটা বোল্ডনেস। তো এই জিনিসগুলোর পিছনে কারা কাজ করছে? যেটা কাজ করেছে পিছনে আইডিয়া কোনটা কাজ করছে? কনজিউমারিজম কাজ করছে। হ্যাঁ, কারণ বিজ্ঞাপনে যদি কোনো মেয়ে যদি কাপড় চোপড় খুলে, তাহলে ওইটা পুরুষরা বেশি অ্যাট্রাক্টেড হবে। কোনো বিলবোর্ডে যদি একটা মেয়ে থাকে যে ক্লিভেজ দেখা যায়, ছেলেরা তাকায় থাকবে। এটা এটা বায়োলজিক্যাল ইনস্টিংক্ট। কোনো ছেলে যদি না তাকায়, তাহলে ওর ভিতরে সমস্যা থাকতে পারে, ওর টেস্টোস্টেরন হরমোনের ঝামেলা আছে। সো ও তাকাবে, এটা নর্মালি একটা ছেলে তাকাবে। এটা যদি করা যায়, তাহলে বিজ্ঞাপন ভালো হবে এবং মানুষজন পণ্য বেশি কিনবে। হ্যাঁ, এটা পণ্য বেশি কিনবে। তাহলে তাহলে পুরো জিনিসটা কনজিউমারিজম, পণ্য বেশি কিনা, বেচা, বেশি বেশি বিক্রি করা, হ্যাঁ, বিজনেস। তাহলে এটা তো একটা তোমার উত্তর আধুনিক চিন্তা। কিছু সিভিল রাইট মুভমেন্ট আমরা দেখতে পাবো। ফেমিনিজমের উত্থান হলো এখানের মধ্যে। এলজিবিটিকিউ মুভমেন্ট, বলো হলো ছেলে ছেলে তাহলে ওরা বিয়ে করতে পারবে, মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে। তাহলে পোস্ট কলোনিয়াল স্ট্রাগল, এই যে তো ওরা এখানে ব্রিটিশ কলোনি ছিল, ওরা চলে গেছে এখান থেকে, কিন্তু ওদের চিন্তা ভাবনা, ওদের আইন কানুন সব রয়ে গেছে, ওদের শিল্প, ওদের ওদের কালচার যা শিখে দিয়ে সবকিছু এখানের মধ্যে কি রয়ে গেছে। কিন্তু এখানের তো কিছু চিন্তা ভাবনা ছিল। তাইলে সবকিছুর মধ্যে এই যে ফিউশন হয়ে কি হয়েছে, আমাদের একটা পোস্ট মডার্ন থটটা শেপ হয়েছে। আমরা যখন ইন্টারন্যাশনালে তোমাদের মেবি আমি তোমাদের কনসেপচুয়াল পড়াবো, আমি তখন তোমাদের ওখানে যে এক্সিস্টেন্সিয়ালিজম জিনিসটা কি, মার্কসিজম জিনিসটা কি, কনজিউমারিজম জিনিসটা কি, এটা উত্তরাধুনিকতা বাদ দিলে কি জিনিস, আমি তোমাদের সেখানে ইনশাল্লাহ সুন্দর করে পড়াবো। হ্যাঁ, আজকে এখানে এগুলো বেশি পড়াতে গেলে ক্লাস লম্বা হয়ে যাবে, আজকে এগুলো যাবো না। এই জন্য আমি এই জিনিসগুলো একটু স্কিপ করতে, আমি তোমাদের সুন্দর করে পড়াবো। এগুলো ইন্টারন্যাশনাল কনসেপচুয়াল আমি এগুলো পড়াবো তোমাদের ইনশাল্লাহ। আমি না পড়ালে যে পড়াবে সেও সুন্দর করে পড়াবে, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের পোস্ট মডার্নের ক্যারেক্টারিজমগুলো কি কি নতুন নতুন করে এক্সপেরিমেন্ট করা হয়েছে। তোমরা যদি ক্লাসে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকো, তাহলে আমরা পোস্ট মডার্ন কিছু কবিতা এখানে পড়বো, যে পোস্ট মডার্ন কবিতার মধ্যে কি কি চেঞ্জ আসছে। অ্যাবসার্ডিটি, এই যে মার্জুক রাসেল বলতেছে আমি অনেক কিছু ছাড়ে আসা লোক, যদি মার্জুকের কবিতা, আজকে কোনো কবিতা আমি পড়বো না এখানের মধ্যে, কারণ কবিতা পড়তে গেলে তোমাদের আব্বা আম্মা আবার আমার উপরে চেতে যাবে, বলে যে আমরা কি কোচিং এ পড়তে দিলাম আমার ছেলে মেয়েকে, সে মার্জুক রাসেলের কবিতা আবৃত্তি করে। এই যে অ্যাবসার্ড জিনিসপত্র লেখে মার্জুক, তো এগুলো কি? এগুলো পোস্ট মডার্ন কবিতার বৈশিষ্ট্য। অ্যাবসার্ড, এগুলো কোনো মিনিং নাই। হ্যাঁ, তাইলে ট্রেডিশনকে ব্রেক করা, আগের চিন্তা ভাবনাকে ব্রেক করা। এই যে ছেলে ছেলে বিয়ে হইতে পারবে, মেয়ে মেয়ে বিয়ে হবে এখানের মধ্যে। তারপর তুমি যত ক্লিভেজ দেখাবা তত তুমি বোল্ড। এই যে ট্রেডিশনকে ব্রেক করা, প্লেফুলনেস, হিউমার, রিয়েলিটিকে কোশ্চেন করা, সত্যকে জানা। আগে থেকে মানুষ যেটা জানতেছে এটাকে আবার আমরা কোশ্চেন করতেছি, যা আমাদের শেখানো হয়েছে, যা বলা হয়েছে আমাদেরকে, এটা সবকিছু কি সত্যি, আমরা কোশ্চেন করতেছি। ধর্মগুরুরা যা বলছে এগুলোকে সত্যি, এগুলোকে আসলে এরকম কিছু হয়েছে, এগুলো সত্যি এগুলো। তাইলে পোস্টমডার্নিজমের মধ্যে আমরা এই ধরনের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আমরা পাচ্ছি। তো আমরা এখানে আমরা কান্ট্রি ওয়াইজ আমরা দেখি, ন্যাশনালিটি অনুযায়ী দেখবো। আসলে আইরিশ প্লেরাইট, যেহেতু পরীক্ষা আসে যে কোন দেশের সে রাইটার, স্যামুয়েল বেকেট। আমি এখানে বেশি পেন দিব না তোমাদেরকে, জাস্ট একজন রাইটারের উপরে একটা দুটো সাহিত্যকর্ম আমরা পড়বো এখানের মধ্যে। স্যামুয়েল বেকেট নোবেল জয়ী আইরিশ নাট্যকার এবং উনি একজন কবিও বটে। তো স্যামুয়েল বেকেটের উপরে একটা নাটক মনে রাখবা, ওয়েটিং ফর দ্য গডো। তো
ওয়েটিং ফর দ্য গডও এখানে দুটো চরিত্র, একজন হলো ভ্লাদিমির, একজন হচ্ছে স্ট্রাগন, যাকে গোগো বলা হয়। তো একটা নিচুন কাছে নিচে দাঁড়ায় আছে, কারোর জন্য অপেক্ষা করতেছে, গডো নামক কেউ একজন আসবে, রহস্যময় ব্যক্তি। এখন ওরা দুজনে জানে না যে গডো নামক কেউ আসলে আছে কিনা বা আদৌ আসবে কিনা। ওরা নানা কথা বলে, ঝগড়া করে, গল্প বানায়, গান গায়, এরকম। তো এখানের মধ্যে দুটো চরিত্র আছে, এক নাম হলো পোজো, ধনী মানুষ, একজন দাস নাম লাকি। ওরা কিছু কথাবার্তা বলে চলে যায়। শেষে একটা ছেলে আসে, সে বলে যে গডো আজকে আসবে না কালকে আসবে। ওরা পরের দিনও এখানে আসে। এই যে ওরা গডের জন্য ওয়েট করতেছে, কেউ কেউ বলে এখানে আসলে গড বলতে তোমার এখানে গডকে বোঝানো হয়েছে, এবং মানুষ একটা অদৃশ্য ত্রাণকর্তার জন্য সারা জীবন অপেক্ষা করে। কিন্তু সে গডও কি আসলে আসে? সে গডও সবসময় আসে না, কিন্তু সে অপেক্ষা করতে থাকে, কখনো আসে কখনো আসে না, তবে তোর অপেক্ষা করে। এটা মানব জীবনের প্রতীক। তাহলে আশা বনাম হতাশা ধর্মীয় প্রতীক। এই যে ভ্লাদিমির এবং ইস্ট্রাগন, ওরা দুই বন্ধু, একজন একজন সাথে টিকতে পারে না। হ্যাঁ, তাইলে মানুষের জীবনটা তুমি যখন আমরা যদি চিন্তা করে দেখো, যে আমরা পৃথিবীতে আসছি, এরপর খাওয়া দাওয়ার খাচ্ছি, বিয়ে শাদী করবো, প্রজনন করব, বাচ্চা কাচ্চা পয়দা করবো, এরপর মরে যাব, তাহলে তো আসলে তোমার প্লাস মাইনাস করলে কিছু নাই। হ্যাঁ, অনেক সময় অর্থহীন মনে হতে পারে, কিন্তু তাহলে আমরা বেঁচে থাকি কেন? বেঁচে থাকি কেন? আমরা আমরা আশায় বেঁচে থাকি। হ্যাঁ, কোনো একটা আশার উপরে বেঁচে থাকি। হ্যাঁ, এটি অস্তিত্ববাদ। আর এই প্রত্যেকদিন ওরা অপেক্ষা করতেছে গঠনের জন্য, একই ঘটনা করতে থাকে। হ্যাঁ, জীবনের যে পুনরাবৃত্তিমূলক ক্লান্তি, কিন্তু ওরা অপেক্ষা করতেই থাকে, করতে থাকে, করতে থাকে, কিন্তু গডর দেখা ওরা আর পায় না। স্যামুয়েল বেকেটের নাটক ওয়েটিং ফর দ্য গড। আরউইন শো, উনি একজন আমেরিকান প্লে রাইট। তোমার ফেমাস প্লে হচ্ছে বারি দ্য ডেড। হ্যাঁ, একটা এন্টি ওয়ার ড্রামা। এখানে আমার আরিশদের মধ্যে চলে আসছে আরউইন শো। ওনার এই বারি দ্য ডেড এই নাটক অবলম্বনে ওনার একটা, এটা বাংলার অনুবাদ করছেন আমাদের মুনির চৌধুরী। কবর নাটকটা রচনা করছে ওই বারি দ্য ডেড অবলম্বনে। এই হচ্ছে বারি দ্য ডেড। এবং তাহলে এটার সাথে মনে রাখবা, বাংলা এটা অনুবাদ করছে, ওটার আলোকে আমাদের মুনির চৌধুরী লিখছে কবর নাটকটি। আসো আমরা একটু ব্রিটিশ পোস্ট মডার্ন রাইটার্স কয়েকজনকে জানি। প্রথম আসবে হ্যারল্ড পিন্টার। উনি নোবেল প্রাইজ পান, সালটা মনে রাখা লাগবে না। পিন্টার দিয়ে মনে রাখো পার্টি, পিন্টারের সাথে পার্টি। তাহলে পিন্টারের সবচেয়ে বিখ্যাত যে নাটক, সেটার নাম হচ্ছে দ্য বার্থডে পার্টি। পিন্টার, পার্টি। সালমান রাশদি প্রতি বছর শোনা যায় মোটামুটি নোবেল লরিয়েটদের মধ্যে, লিস্টের মধ্যে থাকে সবসময়। হারুকি মুরাকামির সাথে উনি লিস্টে থাকে, বাট এখনো পান নাই। উনি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাহিত্যিক। উনি ম্যাজিক রিয়েলিজমের সাথে মানুষের অবশ্যই ম্যাজিক রিয়েলিজম শুনে উনি একলা ব্যবহার করছে এরকম না, ম্যাজিক রিয়েলিজম আরও আছে, আমরা পড়বো। এই ম্যাজিক রিয়েলিজমের সাথে উনি ঐতিহাসিক কথা সাহিত্যের সমন্বয় সাধন করছে। হ্যাঁ, ওনার নোটেবল ওয়ার্ক হচ্ছে মিডনাইট চিলড্রেন। আরেকটা হয়েছে স্যাটানিক ভার্সেস। এই স্যাটানিক ভার্সেসের জন্য তোমার হচ্ছে যে মুসলিম রনাকে ইউজ করছে, যে মুসলিম ধর্মের বিভিন্ন আইকন নিয়ে উনি মক করছে, তাদের ফেথ নিয়ে মক করছে বলে এটা খুব, এই বইটার জন্য উনি খুব বিতর্কিত। আর অনেক সবচেয়ে নোটেবল ওয়ার্ক হচ্ছে মিডনাইটস চিলড্রেন। তো এই যে মিডনাইট চিলড্রেন, এই উপন্যাসের নায়ক হচ্ছে যে সেলিম সিনাই। সেলিমের জন্ম 47 সালের ঠিক 15 আগস্ট, ভারত স্বাধীন হওয়ার মুহূর্তে। সেলিমের সঙ্গে ওই দিন তো আরও শিশু জন্ম নেয়, 1000 শিশু। তো এই শিশুদের বিশেষ একটা ক্ষমতা থাকে, হ্যাঁ, টেলিপ্যাথি, ভবিষ্যৎ দেখা। এই যে বিশেষ ক্ষমতা, হিমু যেরকম তোমার থানায় গিয়ে পুলিশকে তোমার হচ্ছে যে বিভ্রান্তিকরের মধ্যে ফেলে দেয়, হিমু যা বলে সেটা ঘটে যায়, এটা ম্যাজিক রিয়েলিজম। মানে ম্যাজিকের মতো, কিন্তু মানুষ এটাকে বাস্তব হিসেবে মেনে নেয়। এই যে বিশেষ শিশু যারা টেলিপ্যাথি করতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে, এদের বলে মিডনাইট চিলড্রেন। তো সেলিম আবিষ্কার করে সে অন্যদের চিন্তা শুনতে পারে। তোমার হচ্ছে দীপা মেহতার একটা মুভি আছে মিডনাইট চিলড্রেন নিয়ে, সে অন্যদের চিন্তা শুনতে পারে এবং সে চাই এই শিশুদের একত্র করে ভারতের নতুন স্বাধীনতার প্রতীক সে বানাবে। কিন্তু ভারতের যে রাজনৈতিক বাস্তবতা, বিভক্তি, দাঙ্গা, এগুলোর কারণে ওর স্বপ্নটা ভেঙে যায়। সেলিমের জীবন ভারতের ইতিহাসের একটা প্রতিচ্ছবি হয়ে ওঠে। তার পরিবার উত্থান পতন, দেশ ভাগ হইলো, হ্যাঁ, যুদ্ধ, রাজনৈতিক পরিস্থিতি, এইটা হচ্ছে আমাদের এই মিডনাইট চিলড্রেনের কাহিনী। সে সেলিম বুঝতে পারে যে তার যে প্রজন্ম সেটা ভারতের স্বপ্ন সংগ্রামের প্রতীক। হ্যাঁ, তো ওরা নতুন দেশ গড়ের আশায় জন্মাছিল, কিন্তু ইতিহাসের ভারে সে আশাটা আসলে আর ঠিক নাই। ভারতের জন্ম যে ভ্যালু নিয়ে হয়, যে ভারত একটা সেকুলার স্টেট হবে, ভারতের সংবিধানটাও সেকুলার, কিন্তু ভারত হয়ে গেছে এখন হিন্দুত্ববাদের আখড়া হয়ে গেছে। সো ভারত এখন, ভারতের যেটা নিয়ে ভারতের জন্ম, যে থিম থেকে, ভারত এখন আসলে সেই থিমের মধ্যেও নাই। পৃথিবীতে সম্ভবত একটা দেশ ভারত, যাকে পৃথিবীর কোনো দেশের মানুষ দেখতে পারে না। আসো আমরা এখন একজন ব্রিটিশ কল্পকাহিনী লেখিকা, ওনার কথা পড়ি। ওনাকে তোমাদের অনেকে প্রিয় রাইটার, অনেকে ওনার বই পড়ে বড় হয়েছো, হাই স্কুল ওনার বই পড়ছো, ওনাকে নিয়ে আর বেশি কথা বলবো না। ওনার নাম জে কে রাউলিং, তোমরা সবাই অনেকে চিনো। হ্যাঁ,
হ্যারি পটার পড়ে তোমরা বড় হয়েছো, সো ওনার সাথে পরিচয় করার কিছু নেই। আহ, ওনার আমরা আসবো ডোরিস লেসিং। উনি নোবেল লরিয়েট, ব্রিটিশ নোবেলিস্ট। উনি নোবেল প্রাইজ পান 2007 সালে, সাল মুখস্থ করা লাগবে না। ডরিস লেসিং, হ্যাঁ, ওনার নোটেবল ওয়ার্ক হলো দ্য গ্রাস ইজ সিঙ্গিং। হ্যাঁ, লেসিং সিঙ্গিং মনে রাখতে পারবা, লেসিং সিঙ্গিং। সো ডোরিস লেসিং ব্রিটিশ রাইটার, দ্য গ্রাস ইজ সিঙ্গিং। আরো কিছু ইউরোপিয়ান পোস্টমডার্ন রাইটার আমরা পড়ি। মিলান কুন্ডেরা উনি মূলত চেক ভাষায় উনি লেখালেখি করেন, ফরাসিতে কিছু লেখা লিখছেন। ওনার প্রথম উপন্যাস নাম হলো দ্য জোক, মানে ঠাট্টা আর কি। মূলত কমিউনিস্ট শাসনের যে টোটালিটেরিয়ান দৃষ্টিভঙ্গি, টোটালিটেরিয়ান কি জিনিস? টোটালিটেরিয়ান মানে হচ্ছে সরকার জনগণের অর্থনৈতিক যে স্বাধীনতা, ওর পারিবারিক জীবন, ও কি কথা বলবে, ও কি সিনেমা দেখবে, কোন ধর্ম পালন করবে, সবকিছুকেই কন্ট্রোল করতে চায়। এটাকে বলা হয় টোটালিটারিয়ান রাষ্ট্র। যেরকম এখন নর্থ কোরিয়াতে তোমার যেটা চলতেছে, হ্যাঁ, রাশিয়াতে ফুল টোটালিটারিয়ান না এখন, চীনও এখন ফুল টোটালিটারিয়ান না, ওদের অর্থনীতি অথচ তোমার পুঁজিবাদী। সো মূলত কমিউনিস্ট শাসনের টোটালিটেরিয়ান দৃষ্টিভঙ্গিকে মক করে উনি লিখছিলেন দ্য জোক। ওনাকে নিয়ে নোবেল কমিটি অনেক জোক করছে, সেটা হচ্ছে যে প্রতি বছর ওনাকে সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়ার গুঞ্জন থাকতো, কিন্তু উনি নোবেল প্রাইজ পান নাই। 2023 সালে উনি মারা যান। নোবেল সাহিত্য পুরস্কারের মধ্যে একটা মজার ব্যাপার আছে। নোবেল সাহিত্য পুরস্কারের সময় নোবেল যারা ওখানে কমিটিতে থাকে, ওরা প্রথমে বসে বসে দেখে যে নোবেল সাহিত্য পুরস্কার পাওয়া নিয়ে কে কে পাবে বলে কথা হচ্ছে, ওরা লিস্ট করে যে কে কে পাইতে পারে বলে আলোচনা করতেছে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ওটা লিস্ট করে। লিস্ট করার পরে যতজনের নাম উঠে ওগুলো সবগুলো বাদ দিয়ে দেয়, বাদ দিয়া ওরা আরেকজনকে দিয়ে দেয়। এইটাই নোবেল সাহিত্য পুরস্কার। ওরা লিস্ট করে, তার মানে কেউ যদি ভালো লেখে, যদি নোবেল সাহিত্য পুরস্কার পাওয়ার যদি দাবিদার হয়, ওকে নিয়ে যদি কোনো কথাবার্তা বলে, নোবেল কমিটি ওরা ডিসকার্ড করে দেয়, ওরা আমরা দিব না, আমরা নতুন একটা, এটা একটা চমক। হ্যাঁ, এটা হচ্ছে একটা চমক, বলে চমক পুরস্কার, এটা এমন রাইটারকে দিবে। এবং যখনই নোবেল পুরস্কার পেয়ে যাবে সাহিত্যে, তখন ওই আজিজ মার্কেটের পিছনে গলিতে কিছু তোমার কবি বসে ওখানের মধ্যে, তো ওদের দেখবা তোমার তখন ওদের পরদিন ওদের কলাম বের হবে যে এই কবিতা আমার অনেক পরিচিত, তার কবিতা তো, তার কবিতার মধ্যে যে ধরনের, হ্যাঁ, আম, যে সে যে ভাব ব্যক্ত করছে, ভাবের সাথে আমি অনেক আগে পরিচিত, সেই ইতিহাসে কত বিখ্যাত, অনেক কিছু দিয়ে পরদিন তুমি পত্রিকার পাতায় তাকে নিয়ে অনেক লেখাজোখা দেখবা। এবং এই কবিকে সে আগে থেকে চিনতো, এই রাইটারকে সে আগে থেকে চিনতো, এই জাতীয় কথাবার্তা পরদিন পত্রিকাতে তুমি পেয়ে যাবা। হ্যাঁ, এটাই বাস্তবে। তা আমাদের মিলান কুন্ডার মতো রাইটার কিন্তু নোবেল প্রাইজ পান নাই। আমাদের বিভূতিভূষণও পান নাই। তো বাংলা থেকে বিভূতিভূষণ পাওয়ার কথা ছিল, বিভূতিভূষণও পান নাই। জীবনানন্দ, উনি যখন ওনার জীবদ্দশায় উনি আসলে ওনার কোনো খ্যাতি দেখেন না, কারণ উনি জীবদ্দশায় উনি খুবই একটা মানুষ যে মানে পুরো জীবনটাই তার হচ্ছে দুঃখের, কষ্টের, বেদনা নিগৃহীত পুরো জীবনটাই তার। হ্যাঁ, সো ওনার জীবদ্দশায় উনি ওনার কবিতার এত প্রসার উনি দেখতে পারেন না, ওনার বই কেউ ছাপাতে রাজি হইতো না। মিলান কুন্ডারের এখানের মধ্যে তোমরা যেটা মনে রাখবা, দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং, 1968 সালের চেক প্রজাতন্ত্রের প্রাক বসন্তের পটভূমি এবং 4জন চরিত্রকে কেন্দ্র করে হচ্ছে যেটা আবর্তিত। তাহলে মিলান কুন্ডারা চেক ভাষা লিখতেন। ওনার হচ্ছে যে একটা নোবেল মনে রাখবা, সেটা হচ্ছে দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং। গুন্টার গ্রাস ঢাকা আসছিলেন, উনি ঢাকা আসছিলেন 1988 সালে সম্ভবত। জার্মান নোবেলিস্ট, পোয়েট, আর্টিস্ট। ফোর্ড ফাউন্ডেশনের আমন্ত্রণে উনি 86 সালে, সরি, এবং উনি নোবেল লরিয়েট। নোটেবল ওয়ার্কস হলো টিন ড্রাম, গুন্ডারগ্রাস টিন ড্রাম, এটা ওনার ফার্স্ট এবং মোস্ট ফেমাস নোবেল। লাসলো ক্রাসনাহোরকাই, যার নাম উচ্চারণ ঠিক মতো করছে কিনা, খুবই কঠিন উচ্চারণ। লাসলো ক্রাসনাহোরকাই, উনি একজন হাঙ্গেরিয়ান রাইটার। 2025 সালে উনি সাহিত্যে নোবেল প্রাইজ পান। হ্যাঁ, এই বছর। ওনার প্রথম উপন্যাস এবং সবচেয়ে উল্লেখযোগ্য কাজ যেটা হচ্ছে যে স্যাতান তাঙ্গো, 1985 লেখে। এটা মূলত একটা ধ্বংসপ্রাপ্ত হাঙ্গেরিয়ান গ্রাম নিয়ে কয়েকজন দরিদ্র মানুষ এবং হতাশ মানুষ, ওরা হচ্ছে যে মসিহা স্বদেশ একটা মানুষের কি একজন আয়সা রক্ষা করবে, হ্যাঁ, মেসি আয়সা তাদের রক্ষা করবে, এরকম একটা ব্যাপার তারা হচ্ছে যে কল্পনা করে। তো ধীরে ধীরে দেখা যায় ওদের এই আশাটা আসলে এরকম কিছু হয় না, এটা একটা প্রতারণা। এবং ওদের এই বিভ্রমটা, ওদের নৈতিক পতনটা এবং এটার এই মোটিভের পুনরাবৃত্তি, এটা হচ্ছে সাতান তাঙ্গো এই নাটকের বিষয়বস্তু। সো ওদের আশাবাদ কখনই আর তোমার হচ্ছে যে সত্যি হয় না। আমরা যদি ল্যাটিন আমেরিকান কয়েকদিন পোস্ট মডার্ন রাইটারকে একটু পড়ি, মার্কেস তোমার হচ্ছে যে বিংশ শতকে আমরা যার বই সবচেয়ে বেশি পঠিত হয়েছে এরকম একজন রাইটার হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। ওনার জন্ম কলম্বিয়ায়,
উনি একাধারে নোবেলিস্ট এবং স্ক্রিন রাইটার। উনি নোবেল লরিয়েট। ওনার নোটেবল ওয়ার্কস হচ্ছে 100 ইয়ার্স অফ সলিটিউড এবং লাভ ইন দ্য টাইম অফ কলেরা। 100 ইয়ার্স অফ সলিটিউড, নিঃসঙ্গতার 100 বছর, এটা নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি আছে কিন্তু এটার। তো এখানে তোমার একটা শহরকে ঘিরে, ওখানে শহরের নাম হচ্ছে ওরা বুয়েন্দিয়া পরিবার এবং একটা শহর, তারা একটা শহর প্রতিষ্ঠা করে, যার নাম হলো মাকন্দ শহর। হ্যাঁ, তো বুয়েন্দিয়া পরিবার ওরা এই যে প্রজন্মের পর প্রজন্ম ওদের যে সুখ দুঃখ প্রেম যুদ্ধ একাকিত্ব এগুলা ভাগ্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে ওদের। তো ওদের পরিবারের যে প্রধান, ওদের ভাগ্য চেঞ্জ হচ্ছে না, যে হোসে আর্কেডিও বুয়েন্দিয়া ওটা স্বপ্নে শহর তৈরি করতে চাই, শহরের নাম দিবে সে মাকন্দ। তো সমস্যায় দেখা যায় যে ওরা এই শহর এবং এই পরিবার ক্রমে ওরা হচ্ছে রাজনীতি যুদ্ধ ধর্ম প্রেম নিষিদ্ধ সম্পর্কে জটিলতা ওরা হচ্ছে জড়াই পড়ে। এই ভুলগুলো, এই নিয়তিটা বুয়েন্দিয়া পরিবারের পুনরাবৃত্তি করতে থাকে। এই ভুলগুলো মনে হয় তার শত শত বছর ধরে ওরা হচ্ছে করতেছে। শেষ প্রজন্ম এসে ওদের বংশ বিলুপ্ত হয়ে যায়, মাকন্দ শহরটা মাটির সঙ্গে মিশে যায়। সো ওদের কাহিনী নিয়ে 100 ইয়ার্স অফ সলিটিউড, এটা হচ্ছে আমাদের গার্সিয়া মার্কেসের সবচেয়ে বিখ্যাত নোবেল। তাহলে এটা থিমটা হচ্ছে সলিটিউড, একাকিত্ব। প্রত্যেকটা চরিত্র নিজের মতো করে একাকী, কারোর সঙ্গে সত্যিকারের সংযোগ নাই। আমাদের এখন পৃথিবীটার মতোই আর কি না, আমাদের পৃথিবীটা এখন কি, আমরা 5জন বন্ধু একত্রিত হয়েছি গল্প করার জন্য। 5জন বন্ধুর ফেসবুকে ঢুকে গেছি। 5জন বন্ধুর ফেসবুকে ঢুকে গেছে। ধরো 5জন বন্ধু একত্রিত হয়েছে কোথাও আমরা খাবো এক জায়গায়, হ্যাঁ, খাইতে বসিয়া প্রত্যেকে ডিজিটালি নিজেদের ফোনের ভিতরে ঢুকে গেছি, কারোর সাথে কারো কোনো কথা নাই, হ্যাঁ, কারোর সাথে। তাহলে আমরা এখন প্রযুক্তির যুগে আইসা ফ্রেন্ডশিপ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা অন্য সময়ের তুলনায় অনেক বেশি নিঃসঙ্গ। কারণ কারোর সময় নেই যে তোমাকে দেওয়ার মতো। প্রত্যেকের ফোনের ফেসবুকের ভিতরে আছে, প্রত্যেকটা ভার্চুয়াল জগৎ নিয়ে আছে। কারোর সময় নেই যে আরেকজনকে দেওয়ার মতো। এই আমরা নোবেলের মধ্যে দেখব বুয়েন্দিয়া পরিবার যে তাদের পরিবার এবং সমাজ একই ভুল বারবার করতেছে, হ্যাঁ, কারণ কেউ শিক্ষা নেয় না। এখানেও আমরা ম্যাজিক্যাল রিয়েলিজম বা জাদু বাস্তবতা, এই যে বাস্তবতার সঙ্গে জাদু স্বপ্নে অলৌকিক ঘটনা যে মিলন, যে 4 বছর ধরে বেশি থামে না, বেশি শুরু হয়েছে 4 বছর থামতেছে না, মৃত মানুষের আত্মা ফিরে আসতেছে, এই যে ম্যাজিক্যাল জিনিসগুলো এটা আমাদের দেখলে খুব বাস্তব মনে হচ্ছে, এটা ম্যাজিক্যাল রিয়েলিজম। আমাদের মার্কেসকে বলা হয় ম্যাজিক্যাল রিয়েলিজমের পায়োনিয়ার। সো তুমি যখন পড়তেছো 4 বছর ধরে বৃষ্টি থামতেছে না, তোমার কাছে খুব অদ্ভুত কিছু মনে হয় না, এটাই তো সত্য। এই যে মৃত মানুষের আত্মার সাথে ওরা কথা বলতেছে, ওদেরকে কন্ট্রোল করতেছে, এটাকে খুব অদ্ভুত কিছু আর মনে হবে না, এটা তোমার রিয়াল মনে হবে। আমরা আমেরিকাতে চলে যাই, তো যত আমরা আমেরিকায় গালি দিই না কেন, সবাই আসলে আমরা আমেরিকাতে যেতে চাই, তো চলো আমেরিকাতে যাই আমরা। টনি মরিসন, এটাই আমরা যে যতই বলি না কেন, ওরা খুবই ধার্মিক মুসলিম, যে সৌদি আরব যেতে চায় না, সে আমেরিকা যেতে চাই, সে আমেরিকা, সে চিন্তা করে না সে সৌদি আরব চলে যাবে, এটা চিন্তা করে না, সে আমেরিকা যেতে চাই, আমেরিকা যেতে চাই, আমেরিকার গালি দিতে চাই, যাইতে চাই। টনি মরিসন উনি একজন রিনোন্ড আমেরিকান নোবেলিস্ট এবং ফার্স্ট আফ্রিকান আমেরিকান উইমেন যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পান। তার চিন্তা করে তাহলে উনি কিন্তু পুরুষ না, সো উনি ফার্স্ট আফ্রিকান আমেরিকান উইমেন যে সাহিত্যে নোবেল প্রাইজ পাইছে। নোটেবল ওয়ার্কস হলো দ্য ব্লুয়েস্ট আই এবং সং অফ সলোমন। সবচেয়ে বিখ্যাত হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই, সং অফ সলোমন এবং একটা হলো বিলাভড। এগুলো ওনার 3টা টনি মরিসনের, সং অফ সলোমন, বিলাভড এবং দ্য ব্লুয়েস্ট আই। ওনার প্রশ্ন আসতেছে রিসেন্টলি। জিমি কার্টার, তো প্রেসিডেন্টের নাম অনুসারে মনে রাখতে, প্রেসিডেন্ট তো হোয়াইট হাউসে ছিল, হোয়াইট হাউস ডায়েরি। নোম চমস্কি তোমরা পত্রিকা কলাম থেকে পরিচিত, কলাম থেকে তোমরা হচ্ছে যে ওনার অসংখ্য কলাম তোমরা পড়ছো বাংলায় অনুবাদকৃত। উনি হচ্ছে 20 শতকের এবং 21 শতকের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্টেলেকচুয়াল। উনি একজন ইহুদি হয়েও উনি সবসময় জায়নিজমের বিরুদ্ধে কথা বলতেন। উনি আমেরিকান লিঙ্গুইস্ট, ফিলোসফার এবং লজিশিয়ান। ওনার ফেমাস বুক হলো দ্য কমন গুড, খুবই প্রাসঙ্গিক। নোম চমস্কির একটা বিখ্যাত ডায়লগ হচ্ছে, দ্য জেনারেল পপুলেশন ডাজ নট নো হোয়াটস হ্যাপেনিং অ্যান্ড ইট ডাজ নট ইভেন নো দ্যাট ইট ডাজ নট নো। জেনারেল পপুলেশন ও তো তোমার বাংলাদেশের দিকে তাকাও, তুমি দেখো বাংলাদেশের দিকে তুমি তাকাও, এখন বাংলাদেশে যেটা চলতেছে, ধরো কোন একটা কিছু যে সত্যিকার থ্রেট, হিন্দুত্ববাদ সাউথ এশিয়ার জন্য সত্যিকারের থ্রেট, সেটা পুরো সাউথ এশিয়ার এখানে স্টেবিলিটি ধ্বংস করার জন্য হিন্দুত্ববাদ থ্রেট, ডেফিনেটলি থ্রেট। এখন হিন্দুত্ববাদ মোকাবেলার জন্য ইন্ডিয়াতে লোকজন কথা বলতেছে। এখন তুমি যখন এইটাকে নিয়ে যখন গাল গল্প সাজানো হবে, এটা আসলে ওই যে রাখাল বালকের কিস্তা হয়ে যাবে, সে রাখাল বালকের কাহিনী হয়ে যাবে। হ্যাঁ, রাখাল বালকের কথা মানুষ শেষ পর্যন্ত বিশ্বাস আর কি করে না। হ্যাঁ, রাখাল বালক এই যে মিথ্যা কথা বলতেছে বারবার, তাহলে এখন যারা মিথ্যা কাহিনী সাজাচ্ছে, এই জিনিসটাও অনেক কিছুই এগুলো প্রি প্ল্যান্ড, যে এরকম এরা যাতে মিথ্যা ঘটনা সাজায়। হ্যাঁ, ও বুঝতেছে না সে কেন কাজটা করতেছে, ওরে বলা হয়েছে তুমি হচ্ছে এটা নিয়ে এরকম কাহিনী সাজাও।
So, ও জানতেছে না সে কার এজেন্সির কাজ করতেছে, সেও বুঝতেছে না সে কার এজেন্সির কাজ, সে ভাবতেছে সে অনেক ভালো মানুষ, সে মুসলমানদের উদ্ধার করে ফেলতেছে, সে কার এজেন্সি সার্ভ করতেছে সে নিজে বুঝতেছে না, সে আর জেনারেল কন্ট্রোল। তাহলে এই যে আমরা সারফেস লেভেল থেকে অনেক কিছু বোঝা যাবে না ভিতরে আসলে কি ঘটতেছে। সো নোম চমস্কি সরাসরি আমেরিকান ভন্ডামি নিয়ে কথা বলছে, আমেরিকার পলিসি নিয়ে কথা বলছে সরাসরি, এবং আসলে ট্রু যে সাধারণ মানুষ হচ্ছে তোমার অনেক কিছুই তোমার যে জানবে না, যে সে যে জানে না কোনো কিছু, এটাই সে জানে না ঠিকঠাক মতো। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ গুড প্রপাগান্ডা। কি গুড পয়েন্ট? ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ স্লোগান দ্যাট what is going to be against and everybody is going to be for. Nobody knows what it means because it doesn't mean anything. তুমি যখন বললে মুক্তিযুদ্ধের চেতনা, হোয়াট ডু মিন বাই মুক্তিযুদ্ধের চেতনা? এমন একটা স্লোগান তুমি বানাইলা যে এটার বিরুদ্ধে যা সাহস কে করবে, সব আমরা সব মুক্তিযুদ্ধের চেতনার লোক। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা মানে আসলে কি? ননসেন্স। মানে কি মুক্তিযুদ্ধের চেতনা? ব্যাখ্যা করেন আমাকে, আমাকে এটা অবজেক্টিফাই করেন যে মুক্তিযুদ্ধের চেতনা মানে কি, আমি কি বুঝি মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি মানে কি? আমার পয়েন্টগুলো বলেন আমাকে, পয়েন্ট বলেন। ননসেন্স, কোনো পয়েন্ট নাই মুক্তিযুদ্ধের চেতনা। এই যে প্রপাগান্ডাগুলো করা তোমার হচ্ছে যে তুমি একটা স্লোগান, নমচমস্কি বলে একটা স্লোগান বাছাই করতে হবে যেটা এটার বিরুদ্ধে কেউ যাবে না, সাহস করবে না কেউ, এবং প্রত্যেকে এটার জন্য জানা না এটা কি জিনিস, এটা জানা না, কিন্তু এটার বিরুদ্ধে যাওয়ার সাহস কেউ করবে না। তো তুমি এটা গুড প্রপাগান্ডা। তা তুমি বলবা যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তাহলে আমি মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের লোক, কিন্তু কেউ জানা না মুক্তিযুদ্ধ চেতনা মানে কি, মিনিং কি এটার, কি মানে এটা, কি বোঝায় এটা দ্বারা? অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার। আমি মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের লোক, আমার ভোট দেন তাহলে, সেক্ষেত্রে ভোট না দিলে আমি থাকবো ক্ষমতায়, কারণ আমি মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের লোক, এই জন্য আমি ক্ষমতা থাকবো, সবসময় থাকবো, আজীবন থাকবো, মারে ফেলবো আপনি কথা বলবেন, কারণ আমি মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের লোক। তাহলে নমচমস্কি বলে গেছে জিনিসগুলো। দ্যাট ইজ এ গুড রিজন ওয়াই নোবডি স্টাডিজ হিস্ট্রি, ইট জাস্ট টিচেস ইউ টু মাচ। এই জন্য হিস্ট্রি যেহেতু বেশি শেখাইতে মানুষকে, যে মানুষ এটা শিখতে চায় না, মানুষের জন্য ইতিহাস আসলে পড়ে না। আসো, আরেকজন রাইটারকে নিয়ে আমি কোনো কথা বলবো না, তার নাম হলো ড্যান ব্রাউন, তোমাদের প্রিয় রাইটার। তোমাদের আমি যদি বলি আমার নিজের, আমি যখন তোমার হচ্ছে যে চট্টগ্রাম যখন আসি সন্দীপ থেকে, তখন তোমার তখন একরকম বইয়ের ফ্যান ছিলাম, বেশ হয়তো এখানে বই আসতে স্কুলে, ওখান থেকে পড়তাম। যখন ইন্টারমিডিয়েটে উঠি তখন হচ্ছে দ্য ভিঞ্চি কোড, তখন আরেক রকম সাহিত্যের সাথে পরিচয় হলাম, ছিল দ্য থ্রিলার। হ্যাঁ, তখন মানে ড্যান ব্রাউনের আমার মনে একটা বই যে পড়ছে সে মনে হয় ওর আর বাকি বই মনে হয় কি বাদ রাখবে না। একটা অদ্ভুত একটা ব্যাপার যে টেনে নেওয়ার যে ক্ষমতা ওনার থ্রিলারগুলো। ওনাকে নিয়ে আসলে বেশি কথা বলার নেই। তাহলে ওনার সবচেয়ে নোটাবল হচ্ছে দ্য ভিঞ্চি কোড, অনেকের পড়া থাকতে পারে। আর সর্বশেষ হচ্ছে অরিজিন, সর্বশেষ। প্রত্যেকটাই ওয়ার্ল্ড বেস্ট সেলার, প্রত্যেকটা বই থ্রিলার বই। তো ভিঞ্চি কোড উপন্যাসে শুরু হচ্ছে প্যারিসের লুভর মিউজিয়াম থেকে, যেখানে একজন কিউরেটর, ওর নাম ছিল জ্যাক সনিয়ের, ও খুন হয়। তো মৃত্যুর আগে ও মাটিতে একাধিক গোপন প্রতীক এবং কোড লিখে রেখে যান। ওইটা তোমার উদ্ধার করার জন্য ডাক পড়ে রবার্ট ল্যাংডনকে। রবার্ট ল্যাংডন এখানে নায়ক। উনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন সিম্বোলজিস্ট, প্রতীক বিশেষজ্ঞ। ওখানে সাথে সোফি নেবুর সাথে ওর পরিচয় হয়, যিনি আসলে সনিয়ারের নাতনি। হ্যাঁ, তো ল্যাংডন এবং সোফি ওরা দুজন তদন্ত শুরু করে। এই তদন্ত করতে গিয়ে ওরা একটা গোপন সংগঠনের ওরা খোঁজ পায়, যার নাম হলো প্রাইরি অফ সায়ন। এই প্রাইরি অফ সায়ন ওরা জানতে পারে এরা এই সংগঠন প্রাচীনকালের এক বিশাল গোপন সত্য রক্ষা করছে। সেটা হলো যিশু খ্রিস্টকে যে ভাবা হয় উনি অবিবাহিত, উনি বিয়ে করে নাই, কিন্তু এই প্রাইরি অফ সায়ন ওরা একটা গোপন সত্য রক্ষা করতে, সেটা হচ্ছে যিশু খ্রিস্ট বিয়ে করছে, ওনার বাচ্চা কাচ্চা পৃথিবীতে, ওনার রক্তধারা এখনো আছে, কারণ উনি মেরি ম্যাগদালেনের সাথে বিয়ে করছে, তাদের বংশধর ছিল। এই গোপন সত্যটা প্রাইরি অফ সায়ন ওরা হচ্ছে যে ওরা রক্ষা করতেছে, এবং যীশু খ্রিস্টের যে রক্ত রক্ষা করাও ওটা ওদের দায়িত্ব। এবং উনি এখানে দেখান যে লিওনার্দো দা ভিঞ্চি সহ অনেক বড় বড় সায়েন্টিস্টরা এরা এই সমিতির এই গোপন সংগঠনের সদস্য ছিল। তো ল্যাংডন এবং সোফি ওরা একের পর কোড, প্রতীক, চিত্রকর্ম এগুলোর মাধ্যমে, বিশেষ করে ভিঞ্চি দ্য লাস্ট সাপার এই চিত্রকর্ম দেখাছিলাম, এর মাধ্যমে সে গোপন রহস্য উন্মোচন করতে থাকে। শেষ পর্যন্ত ওরা আবিষ্কার করে যে মেরি ম্যাগদালেনের সমাধি ওরা পেয়ে যায়, প্যারিসের লুভরের নিচে সেটা লুকিয়ে আছে। এই থ্রিলার কাহিনী নিয়ে দিডা ভিঞ্চি কোড। আমরা এখন কিছু আফ্রিকান পোস্ট মডার্ন রাইটারকে পড়ে ফেলি। চিনুয়া আচেবে, উনি একজন নাইজেরিয়ান নোভেলিস্ট এবং কবি। নোটেবল ওয়ার্কস থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ভেঙে পড়ে, এটা বাংলা অনুবাদ পাওয়া যায়। ওলে সোয়িঙ্কা উনিও নাইজেরিয়ান, নোবেল প্রাইজ পাইছিলেন। ফেমাস প্লে হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। আর তোমার পোয়েট্রি কালেকশন হচ্ছে ইদান রে, এটা পোয়েট্রি কালেকশন। এখানে ইদানের পাহাড়ে যাই, ইদানের পাহাড়ের মধ্যে ওখানে ওগুন একটা দেবতা থাকে, ওই ওগুন তোমার হচ্ছে দেবতা, এটার কাহিনী নিয়ে হচ্ছে ইদান রে। তার মানে এটা হচ্ছে কিছুটা মিথোলজিক্যাল। তো লোলে সিংকে নাইজেরিয়ান, ওনার ফেমাস প্লে হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এবং পোয়েট্রি কালেকশন হচ্ছে ইদান রে। নেলসন ম্যান্ডেলা ফেমাস ওয়ার্কস লং ওয়াক টু ফ্রিডম। ম্যান্ডেলার একটা কোটেশন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন
which you can use to change the world. সো তুমি যদি একটা ফ্যামিলিকে চেঞ্জ করতে চাও, তুমি যখন ওই ফ্যামিলির কাউকে এডুকেশন প্রোভাইড করবা, তুমি যদি গুড এডুকেশন প্রোভাইড করতে পারো, তাহলে ওই ফ্যামিলি চেঞ্জ হবে, একটা ফ্যামিলি চেঞ্জ হলে একটা সমাজ চেঞ্জ হবে, সমাজ চেঞ্জ হলে দেশ চেঞ্জ হবে। দেশকে যদি চেঞ্জ করতে হয় তাহলে তোমাকে এডুকেশন চেঞ্জ করতে হবে, এডুকেশন সিস্টেম তোমাকে চেঞ্জ করতে হবে। যদি এডুকেশন সিস্টেম চেঞ্জ করা যায় তাহলে সমাজটা চেঞ্জ হবে। এডুকেশন সিস্টেমে মুখস্থ টাইপ জিনিসপত্র বাদ দিয়ে তোমাকে ক্রিটিক্যাল রিজনিং এখানে শেখাইতে হবে, যাতে মানুষ প্রশ্ন করতে পারে সব কিছুকে। সো এখানে আমাদের এডুকেশন সিস্টেম সাজানো হয় যাতে কি কোনো প্রশ্ন করতে না পারে, যাতে কি প্রশ্ন। আসবো আমরা এখন এশিয়াতে, এশিয়ান পোস্টমডার্ন রাইটার। আমরা ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি। ওরহান পামুক, টার্কিশ নোবেলিস্ট এবং নোবেল লরিয়েট। ওরহান পামুকের ফেমাস বুক মাই নেম ইজ রেড এবং নাইটস অফ প্লেগ। একটা মনে রাখলেন, মাই নেম ইজ রেড। ওরহান পামুক, টার্কিশ রাইটার, নোবেল লরিয়েট, মাই নেম ইজ রেড। আর দুটো মনে রাখলে নাইট অফ প্লেগ। আমরা এখন কিছু ইন্ডিয়ান অরিজিন রাইটার এবং ইন্ডিয়ান রাইটার। ইন্ডিয়ান অরিজিন বলতে তারা ইন্ডিয়াতে জন্ম, পরবর্তী অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছে, এশিয়ান ক্যাটাগরিতে পড়তেছে। এখানের মধ্যে আমরা কিছু বাংলাদেশি অরিজিন রাইটার বলবো। আর কে নারায়ণ, উনি হচ্ছে ইন্ডিয়ান লিটারেচারকে গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য ওনার ফুটপ্রিন্ট অনেক বড়। উনি নোবেল প্রাইজের জন্য অনেকবার নমিনেটেড হন, কিন্তু নেভার ওন। নোটেবল ওয়ার্কস স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এবং ওয়েটিং ফর দ্য মহাত্মা। মানে যাদের বই মানুষ পড়ে, যারা বেস্ট সেলার মোটামুটি যাদেরকে চিনে, ওইটাকে নোবেল প্রাইজ দেওয়া হয় না। এটা নোবেল কমিটির একটা ইয়ে আছে তোমার, ওরা সারপ্রাইজ দিতে চায়। হ্যাঁ, তার মানুষ সবসময় চিন্তা করে কে পাবে কে পাবে। হ্যাঁ, তো তোমরা যদি কেউ যদি সবসময় তুমি ভালো কিছু লেখো, লুকে রাখবা সবসময়, কারণ তোমাকে যদি বেশি কথাবার্তা বলো তোমাকে নিয়ে নোবেল প্রাইজটা তুমি মিস হয়ে যেতে পারে। যদি লুকে রাখতে পারো তাহলে নোবেল প্রাইজ পাই যেতে পারো তুমি। নোটেবল ওয়ার্কস স্বামী অ্যান্ড দ্য ফ্রেন্ডস এবং ওয়েটিং ফর দ্য মহাত্মা। তো ওনার একটা তোমার শর্ট স্টোরি কালেকশন আছে, আন্ডার দ্য বেনিয়ান ট্রি অ্যান্ড আদার স্টোরিজ। এখানে একটা স্টোরি টেলার থাকে, যার নাম হলো নাম্বি। এই নাম্বি ভাইটাল ক্যারেক্টার থাকে এবং ওর মুখে হচ্ছে ওর জবানে এই শর্ট স্টোরিগুলো চলতে থাকে। এটা হলো ওয়েটিং ফর দ্য মহাত্মা। অনেকটা দেশেই উনি দিল্লি শহরে জন্ম। ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গেমস এট টয়লেট, এর শর্ট স্টোরি কালেকশন। কিরণ দেশাই, উনিও ভারতে জন্ম ওনার, তবে এখন আমেরিকান নাগরিক। ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস ইনহেরিটেন্স অফ লস, এই জন্য উনি ম্যান বুকার পুরস্কারও পেয়েছেন। অমিতাভ ঘোষ আমাদের পাশের বাড়ির লোক, কলকাতার বাঙালি পরিবারে জন্ম নেয় একজন ইন্ডিয়ান আমেরিকান লেখক। অন্য নোটেবল ওয়ার্কস দ্য শ্যাডো লাইন্স। অরুন্ধতী রায় পড়ার আগে আমরা একটু এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো একটু দেখে আসি। তাহলে আমরা পোস্টমডার্নের মধ্যে আমরা শুরু করছিলাম আমরা এখানে একজন আইরিশ প্লে রাইট স্যামুয়েল ব্যাকেট দিয়ে। স্যামুয়েল ব্যাকেটের হচ্ছে বিখ্যাত নাটক হলো ওয়েটিং ফর দ্য গডো, যেখানে গডো দেখা শেষ পর্যন্ত তারা পায় না। আমেরিকান প্লে রাইট আরউইন শোর বাই দ্য ডেট, যে বাই দ্য ডেট অবলম্বনে আমাদের মণি চৌধুরী লেখছিলেন কবর। ব্রিটিশ প্লে রাইট এবং স্ক্রিন রাইটার, অ্যাক্টর, ডিরেক্টর সবই। পিন্টার বার্থডে পার্টি। সালমান রাশদি মিড নাইট চিলড্রেন। সেরেনিক ভার্সাস, এটা যেহেতু বিতর্কিত সব পরীক্ষা আসার কথা না। মিড নাইট চিলড্রেন এটা সবচেয়ে বিখ্যাত, এবং দীপা মেহতার একটা মুভি আছে এটাকে নিয়ে। জেকে রাউলিং নিয়ে কিছু বলার নাই, হ্যারি পটার। ডোরিস লেসিং দ্য গ্রাস ইজ সিঙ্গিং, সো লেসিং সিঙ্গিং। মিলান কুন্ডেরা দ্য জোক। গুন্টাগ্রাস টিন ড্রাম। লাস্টলো ক্রাসনা হোরকাই যদি 2026 সালে প্রিলিতে না আসে তাহলে পরের বছর আসবে না। আর এটা তো যে বছর যে নোবেল প্রাইজ পাই ওইটা একটু পড়া লাগে। ওনার শ্বেতান্তাঙ্গ, এটা হচ্ছে ওনার সবচেয়ে প্রথম উপন্যাস এবং সবচেয়ে বিখ্যাত। ল্যাটিন আমেরিকাতে চলে যাই আমরা। গার্সিয়া মার্কেস নোটেবল ওয়ার্কস 100 ইয়ার্স অফ সলিটিউড এবং লাভ ইন দ্য টাইম অফ কলেরা। টনি মরিসন আমাদের 400 ওদিকে চলে গেছে। টনি মরিসন উনি একজন ফার্স্ট আফ্রিকান আমেরিকান উইমেন যে নোবেল প্রাইজ জিতেছিল। নোটেবল ওয়ার্কস দ্য ব্লুয়েস্ট আই, সং অফ সলোমন এবং বিলভড। জিমি কার্টার হোয়াইট হাউস ডায়েরি। নম চমস্কি উনি জিউ, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্টেলেকচুয়াল। ফেমাস বুক হলো দ্য কমন গুড। ড্যান ব্রাউন হলো মূলত থ্রিলার রাইটার, মোস্ট নোটেবল দি দ্য ভিঞ্চি কোড। সর্বশেষ লিখছেন অরিজিন। আফ্রিকান রাইটারের মধ্যে চিনো আছে থিংস ফল অ্যাপার্ট, সবকিছু ভেঙে পড়ে। বলে সিংকা ইডান রে এবং দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। নেলসন ম্যান্ডেলা আ লং ওয়াক টু ফ্রিডম। এশিয়ানদের মধ্যে ওরহান পামুক, টার্কিশ রাইটার, মাই নেম ইজ রেড, ওরহান পামুক। ইন্ডিয়ান অরিজিন আর কে নারায়ণ, স্বামী অ্যান্ড দ্য ফ্রেন্ডস এবং ওয়েটিং ফর দ্য মহাত্মা। তাহলে ওয়েটিং ফর মহাত্মা আমরা তো ওয়েটিং দিয়ে দুটো পেয়েছি, একটা ওয়েটিং ফর গোদো, এটা হচ্ছে স্যামুয়েল ব্যাকেট, গডো ব্যাকেট। আর মহাত্মা হচ্ছে যেহেতু মহাত্মা ইন্ডিয়ান রাইটার আর কে নারায়ণ। স্বামী এটা আনতো তোমার ইন্ডিয়ান টার্ম, সো আর কে নারায়ণ আশা করি মনে থাকবে। আনিতা দেশাই গেমস এট টয়লাইট, আর কিরণ দেশাই ইনহেরিটেন্স অফ লস। সো দুটা যেহেতু নাম কাছাকাছি, তো সেক্ষেত্রে দুইটা মনে রাখতে হবে। দেশাই কিরণ দেশাই হলো লস, আর আনিতা দেশাই হচ্ছে যে গেমস এট টয়লাইট। ওকে। অমিতাভ ঘোষ উনি বাংলা নোটেবল ওয়ার্কস শ্যাডো লাইন্স। আসো অরুন্ধতী রায়, এই রাইটারের নাম বাংলাদেশে কয়েকবার আসছে উনি, সো ওনার নাম তোমরা নাকি শুনছো। উনি গড অফ স্মল থিংসের জন্য বিখ্যাত।
এবং এই বইটার জন্য উনি ম্যান বুকার প্রাইজ উনি হচ্ছে যে পেয়েছেন। সো নরেন্দ্র মোদীর তোমার অ্যাগেনিস্ট যে কয়েকটা ভয়েস সোচ্চার খুবই, তার মধ্যে একজন হচ্ছে অরুন্ধতী রায়। তো ওনার গড অফ দি স্মল থিংস দেখি কাহিনীগুলো একটু দেখি, এবং মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস কাহিনীগুলো একটু দেখি আমরা। তো গড অফ স্মল থিংসের মধ্যে এটার গল্পের পটভূমি হচ্ছে কেরালা, এবং দক্ষিণ ভারতের একটা গ্রাম, নাম হচ্ছে এইমেনাম। তো এখানে দুটো যমজ ভাই বোন থাকে, একদম এস্তা, একদম নাম রাহেল। তো ওরা ওরা উচ্চবিত্ত হইলো, কিন্তু ওদের ভিতরে আসলে বিভ্রান্তি এবং নিয়মে বাধা। হ্যাঁ, ওদের মার নাম হলো আম্মু। তো যখন তার ডিভোর্স হয়ে যায়, তো পরে একজনের সাথে প্রেমে পড়ে, যেগুলো আনটাচেবল, মানে নিম্ন বর্ণের মানুষ, বেলুথা। তো আম্মুর সাথে বেলুথার প্রেমটা সমাজ মেনে নিতে পারে না, কারণ ও হচ্ছে যে তোমার দলিত বেলুথা। তো ফলস্বরূপ ওদের পরিবারের ভিতরে একটা ট্রাজেডি ঘটে যায়। আম্মু আর বেলুথার এই সম্পর্কটা ফাঁস হয়ে যায়। হ্যাঁ, বেলুথাকে পুলিশ মেরে ফেলে এবং আম্মু মারা যায়। তাহলে ওর মা মরে গেল, বাবার সাথে তোর মার আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। তার ফলে এই যে দুই যমজ ইসলাম রাহেল, ওদের জীবন চিরতরে বদলে যায়। এই গল্পটা দেখায় আসলে আমাদের কিভাবে সমাজে বড় নিয়ম, বিগ থিংস, এই যে উচ্চ বর্ণের মানুষ নির্বর্ণ মানুষের সাথে হচ্ছে বিয়ে শাদী করতে পারবে না, এটা মানুষ ছোট ছোট ভালোবাসাকে ধ্বংস করে দেয়। এটা হচ্ছে এটার বিষয়বস্তু, দ্য গড অফ স্মল থিংস। মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটার মূল চরিত্র হচ্ছে আঞ্জুম। সে হলো হিজড়া ব্যক্তি, যিনি সমাজের তিরস্কার থেকে পালায়া সে শাহজাহানাবাদ সিমেট্রির ভিতরে একটা আশ্রয় তৈরি করে, যার নাম রাখে সে মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। হ্যাঁ, তো এইখানে সমাজে যারা অবহেলিত, নিপীড়িত, জুনাদ এন্ড্রেস করতেছে কেন বারবার হাত নামা, যারা নিপীড়িত নিঃস্ব, ওদের আশ্রয়স্থল হয়ে ওঠে। আরেকটা চরিত্র নাম হলো তিলো, সে মূলত একটা আর্কিটেক্ট। ও কাশ্মীরের সংঘাত এবং রাজনৈতিক বাস্তবতার ভিতরে জড়াই পড়ে। তো এই ধীরে ধীরে আমাদের আঞ্জুম, তিলো এবং আরও অনেক মানুষের সঙ্গে ভারতের যে এখন গুজরাট দাঙ্গা হয়েছে, ভারতে কাশ্মীরের অস্থিরতা, বর্ণ ধর্মভিত্তিক যে হিংসা, এটাকে জুড়ে দেয়। শেষে দেখা যায় ভাঙা মানুষগুলোর মধ্যে জন্ম নেয় এক আশ্চর্য মানবিক সংযোগ, যেখানে ভালোবাসার মৃত্যু সব মৃত্যু একসাথে টিকে থাকে। তাহলে এই যে একজন হিজড়া, সে একটা আশ্রয় বানাইছে, যে আশ্রয় নাম হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। হ্যাঁ, এবং সেটার সাথে ভারতের যে তোমার সামাজিক অস্থিরতা, এই জিনিসগুলো এখানের মধ্যে উঠে আসে। মনিকা আলী, উনি হচ্ছে বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক, বিখ্যাত নোবেলিস্ট, এবং ওনার হচ্ছে যে ওনার বাড়ি ছিল ময়মনসিংহ। ওনার বইয়ের নাম হচ্ছে, একটা বইয়ের নাম মনে রাখবো, সেটা হলো ব্রিকলেন। সো মনিকা আলী ব্রিকলেন, উনি বাংলাদেশে জন্মানো ব্রিটিশ নাগরিক। তাহমিমা আনাম, উনিও বাংলাদেশি বংশোদ্ভূত, ব্রিটিশ রাইটার। উনি হচ্ছে মাহফুজা নামের মেয়ে। তো ওনার বেঙ্গল ট্রিলজি, তিনটা বই। বেঙ্গল ট্রিলজি হচ্ছে আ গোল্ডেন এজ, সেকেন্ড দ্য গুড মুসলিম, এবং দ্য বোনস অফ গ্রেস। তিনটা, গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম এবং দ্য বোনস অফ গ্রেস, তিনটা। এই তিনটাকে বলা হয় বেঙ্গল ট্রিলজি। ইভাল নোয়া হারারি এখন যারা লিখতেছে, তার মধ্যে ফেমাস যাদের বই মোটামুটি বেস্ট সেলার টাইপের, এরকম হল নোয়া হারারি একজন। উনি একজন ইসরায়েলি বুদ্ধিজীবী এবং হিস্ট্রিয়ান। উনি হিব্রু বিশ্ববিদ্যালয়ে উনি হচ্ছে যে পড়ান। ওনার তিনটা বই, তিনটা বেস্ট সেলার। প্রথমটা হলো সেপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড। এই যে মানুষ, গুহাবাসী মানুষ থেকে কীভাবে মডার্ন মানুষ আসছে, এই কাহিনী নিয়ে সেপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড। পরটা হলো হোমোডিউস। লাস্ট ওয়ান হচ্ছে নেক্সাস। এই নেক্সাসের মধ্যে উনি দেখান যে এআই কীভাবে আমাদের আসলে পরবর্তীতে এআই আমাদের যে কীভাবে কন্ট্রোল করবে, এবং আমরা কীভাবে এআইয়ের হাতে বন্দী হয়ে পড়বো। সো স্যাপিয়েন্স, হোমোডিউস এবং নেক্সাস, এই তিনটা হলো ইভাল নোয়া হারারির বই। হারুকি মুরাকামি, জাপানিজ অথর, প্রতি বছর নোবেল প্রাইজ পাবে বলে আমরা নাম শুনি, বাট পান না। যেহেতু লোকজন ওনাকে চিনে, সেহেতু উনি পুরস্কার পান না। ওনার বিখ্যাত কাজ কি আছে, নরওয়েজিয়ান উড, কাফকা অন্ধস্বর। কাফকা একজন বিখ্যাত রাইটার। তো কাফকা এখানের মধ্যে আমরা ফ্রান্স কাফকা এই জন্য পড়াই নাই, কারণ সাহিত্যে যে বইগুলো বাজারে আছে, ওগুলোর মধ্যে কাফকাকে কাভার করে না, এই জন্য আমরা এখানে কাফকা পড়াই না। সো নরওয়েজিয়ান উড, কাফকা অন্ধস্বর এবং 1Q84। এই 1Q84 আসলে তোমার কোড নাম। সো 1984 জাপানের কাহিনী নিয়ে হারুকি মুরাকামির 1Q84। হারুকির একটা মনে রাখলে নরওয়েজিয়ান উড। তো প্রতি বছর নোবেল লরিয়েট মানে পাবে এরকম সম্ভাবনা শোনা যায়, কিন্তু শেষ পর্যন্ত আর পাওয়া হয় না। হান কেং, উনি হচ্ছে 24 সালে নোবেল প্রাইজ পান, সাউথ কোরিয়ান রাইটার। ওনার যেহেতু নোবেল প্রাইজ পাইছে মাত্র কয়েকদিন আগে, তো এই জন্য পড়তে হবে। দ্য ভেজিটেরিয়ান, এই উপন্যাসের জন্য উনি নোবেল প্রাইজ পান। তো এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ইয়ং হাই, সে একজন সাধারণ গৃহবধূ। তো একটা হচ্ছে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যে দেখে রক্ত মাংসে ভরা তোমার হচ্ছে একটা ভয়ঙ্কর দৃশ্য, সে ঠিক করে মাংস খাবে না আর কখনো। তো তার পরিবারের সিদ্ধান্ত মানতে পারে না, তার স্বামী, তার বাবা সব মনে করেছে অস্বাভাবিক, যে মাংস খাবে না কেন। তো ইয়ং হাই সে ধীরে ধীরে নিরামিষ ভোজি হয়ে যায়। সে মাংস, দেহ, সহিংসতা সবকিছুর বিরোধী এক প্রতিবাদী সত্তা হয়ে ওঠে। তিনটা ভাগ আছে গল্পের। প্রথম ভাগটার নাম হলো দ্য ভেজিটেরিয়ান। এখানে স্বামীর চোখে ওর যে পরিবর্তনগুলো সেটা দেখা যায়। এর মঙ্গোলিয়ান মার্ক,
তার ভগ্নিপতি যে শিল্পী ছিল তার দৃষ্টিকোণ থেকে তার আহ, সৌন্দর্য এবং কামনার সীমা ভেঙে যাওয়া, এবং দ্য লাস্ট ওয়ান ফ্লেমিং ট্রিজ, এখানে তার বোন ছিল ইনহাই, তার চোখে সে যে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে গাছের মতো হয়ে গেছে, প্রকৃতির সঙ্গে মিশে যেতে চাই, সেটা নিয়ে। সো উপন্যাসটা মনে রাখবো, দ্য ভেজিটেরিয়ান, হানকেং, 24 সালে নোবেল প্রাইজ পান, সাউথ কোরিয়ান। তাহলে হচ্ছে আমরা এতক্ষণ যাদেরকে পড়লাম, আমরা একটু পিছন থেকে যদি একটু যাই, পিছন থেকে একটু যাই আমরা, তাহলে আমাদের হানকেং, ভেজিটেরিয়ান, নরজেন উড, হারুকি মুরাকামি, সেপিয়েন্স, হোমোডিউস এবং নেক্সাস, নোয়া হারারি, আ গোল্ডেন এজ, গুড মুসলিম এবং দ্য বোনস অফ গ্রেস, তার মধ্যে প্রথম দুটো বিখ্যাত, আ গোল্ডেন এজ এবং দ্য গুড মুসলিম, তামিম আনাম, ব্রিকলেন, মনিকা আলী, মিনিস্ট্রি অফ আটমস হ্যাপিনেস, অরুন্ধতী রায়, গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়, শ্যাডো লাইন্স, অমিতাভ ঘোষ। সো সে আমাদের পাশের বাড়ির লোক, কলকাতার লোক। শ্যাডো লাইন্স, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের শ্যাডো লাইন আছে, ধরো চিন্তা করো তুমি, হ্যাঁ। কিরণ দেশাই, সে হচ্ছে যে ইনহেরিটেন্স অফ লস। আর একটা দেশ আনিতা দেশাই, সে হচ্ছে গেমসের টয়লেট। তাহলে গেমসের টয়লেট আনিতা দেশাই এবং ইনহেরিটেন্স অফ লস হচ্ছে কিরণ দেশাই। ওটিং ফর মহাত্মা, এটা আর কে নারায়ণ, এবং নারায়ণটা বই, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে আন্ডার দ্য বেনিয়ন ট্রি অ্যান্ড আদার স্টোরিজ, নাম দিয়ে একটা ক্যারেক্টার থাকে এখানের মধ্যে, এবং স্বামী অ্যান্ড দ্য ফ্রেন্ডস, আর কে নারায়ণ। এরপরে ওরান পামুকের মাই নেম ইজ রেড, টার্কিশ রাইটার, নোবেল লরিয়েট। নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম। ইদান রে ভোলেসিংকা, নাইজেরিয়ান রাইটার। এটা হলো দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, থিংস ফল অ্যাপার্ট, চিনো আচেবে। দ্য ডা ভিঞ্চি কোড, এটা হচ্ছে যে ড্যান ব্রাউনের সর্বশেষ বই, ড্যান ব্রাউনের অরিজিন। নোম চমস্কির দ্য কমন গুড, হোয়াট দ্য জিমি কাটার। তারপরে হচ্ছে যে ব্লু স্টাই, সং অফ সলোমন এবং বিলভড, এগুলো টনি মরিসন। ম্যাজিক রিয়েলিজম, গার্সিয়া মার্কেস। কি লিখছে? 100 ইয়ার্স অফ সলিটিউড এবং দ্য লাভ ইন দ্য ডে অফ কলেরা, লাভ ইন দ্য টাইম অফ কলেরা, সরি। চেতন তাঙ্গো, এটা হচ্ছে যে তোমার, নাম মনে থাকে না আমার, হাঙ্গেরিয়ান রাইটার, এবছর নোবেল প্রাইজ পাইছে। লাসলো ক্রাসনা হোরকাই, হ্যাঁ, মানে কাজ না করে খাই সে। লাসলো কাজ না করে খাই, বউর হোটেলে খাই মানুষের, না বাপের হোটেলে খাই সে। গুন্ডারব্রাস টিনড্রাম, বাংলাদেশে আসছিল, জার্মান রাইটার, গুন্ডারব্রাস টিনড্রাম। মিলান কুন্ডারা, দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিং, দ্য জোক। গ্রাসেস সিঙ্গিং, ডোরিস লেসিং, সিঙ্গিং লেসিং। হ্যারি পটার, জেকে রাউলিং। মিড চিলড্রেন, সালমান রাজদি। বার্থডে পার্টি পিন্টার। বাড়ি দ্য ডেড, আরউইন শো, আমেরিকান রাইটার। ওয়েটিং ফর দ্য গোডো, স্যামুয়েল ব্যাকেট। তারপরে আমরা পিছনে যাই, জাবল সাত্রে, দ্য রোড টু ফ্রিডম। শুটিং এন এলিফেন্ট, এটা হচ্ছে জর্জ অরওয়েল, 1984, জর্জ অরওয়েল। তারপরে তোমার হচ্ছে যে অ্যানিমাল ফার্ম, জর্জ অরওয়েল। ফ্রম দ্য বেলটলস, এটা কি আর্নেস্ট হেমিংওয়ে। ফাইল টু আর্মস, আর্নেস্ট হেমিংওয়ে। দ্য ওল্ড ম্যান ইন দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে। দ্য সান অফ রাইজেস, আর্নেস্ট হেমিংওয়ে। এশিয়ান ড্রামা, গুনার মিডরাল। আল্লাহ সাকসির ব্রেভ নিউ ওয়ার্ল্ড। দ্য গুড আর্থ, পার্লেসবাক, একটা বই। ডক্টর জিবাকো, বরিস পাস্তান্নাক। জেরন্টিয়ন, টিএস এলিয়টের কবিতা। মার্টার ইন দ্য ক্যাথেড্রাল, জেরন্টিয়ন। তারপরে সবচেয়ে বিখ্যাত হলো দ্য ওয়েস্ট এন্ড এবং দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক। লেডি চ্যাটার্লেস লাভার, ডিএস লরেন্স। আর কি কি সবগুলো লাভ দিয়ে, দ্য সানস অ্যান্ড দ্য লাভার্স। তারপরে আরটা আছে তোমার উইমেন ইন লাভ এবং দ্য রেইনবো, হ্যাঁ, ওকে। ভার্জিনিয়া উলফ, মিস ড্যালোয়ে। ভার্জিনিয়া উলফের অরল্যান্ডো এবং টু দ্য লাইট হাউস। তখন মিস ড্যালোয়েটা বেশি মনে রাখতে বলছিলাম। তাহলে হচ্ছে আমাদের মডার্ন, পোস্ট মডার্ন। তো এই হলো আমাদের সাহিত্য হলো শেষ।